বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আবারও নতুন করে আপনাদের মাঝে হাজির হলাম জনতার কথা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে জনতার কথা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের জনতার কথা অনুষ্ঠানটি যারা দেশ এবং বিদেশে সকল শুভানুদ্দায়ীদেরকে যে দেখছেন, সবাইকে জানাই জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় বিষয়বস্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিবেশ চাই, সে আলোকে আজকে আমাদের আলোচকবৃন্দ আলোচনা করবেন। আমাদের আজকে জনতার কথা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন পাকুন্দিয়া কোচেদির গণমানুষের নেতা, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক জিএস, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আল্লাহ আহমদ ফারুক খোকন ভাই। আমি জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকে আরো অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাবা ভাস্কর হাবিবা আক্তার পাপি আপা, সহযোগী অধ্যাপক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি, ক্রিয়েটিভ, ঢাকা। আমি আমার জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক আবুল কাশেম বিপ্লব ভাই। আমি আমার জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আপনারা শত ব্যস্ততার ভিতরেও আমাদের জনতার কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টা সমসাময়িক রাজনৈতিক বিষয়, বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা যে আলোচনাটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিভিন্নভাবে পায়তারা করে নির্বাচনকে পেছানোর জন্য বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র হচ্ছে। তারপরে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা কেমন পরিবেশে হওয়া উচিত, সে আলোকে আপনারা আলোচনা করবেন। তো আমি আমার জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমে আলোচনায় আমি নিয়ে আসব আমাদের আজকের যে প্রথম অতিথি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির অধ্যাপক জনাবা ভাস্কর হাবিবা আক্তার পাপি আপা। আপনি অবশ্যই আজকে জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে সুন্দর আলোচনা রাখবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিবেশ চাই, সে আলোকে আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনতার কথা অনুষ্ঠানের পক্ষে আমি এসেছি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। যারা আছেন আমার সাথে, ওনারা প্রবীণ রাজনীতিবিদ, ওনাদেরকে ধন্যবাদ। তো আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি যে আগামী নির্বাচনে আমরা আসলে কেমন পরিবেশ চাই। আমরা যারা রাজনীতির সাথে যুক্ত, আমরা আসলে দেশের জনগণ নিয়ে, রাজনীতি তো জনগণকে নিয়েই কাজ করতে হবে। আমাদের দেখা গেল জনগণ যেভাবে চাচ্ছে, আমাদের বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে দেশে, এত অস্থির পরিবেশ আসলে মানুষজন চাচ্ছে না, আমাদের জনগণ চাচ্ছে না। তো আমরা আসলে আমাদের বুঝতে হবে, আমাদের প্রত্যেক রাজনৈতিক দলকেই চিন্তা করতে হবে যে আমরা আসলে যদি জনগণের মঙ্গল কামনাই করি, তাহলে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমাদের আসলে জনগণের যে তাদের সাথে আমরা কিভাবে আসলে একাত্মতা ঘোষণা করব। আমরা তো এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। তো দেশের যে পরিবেশ পরিস্থিতি আর যে বিরাজ করছে, সেটা মোটেও আসলে শুভকর কিছু হচ্ছে না। সেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু ডেকে নিয়ে আসছে না। তো আমাদের সেই বিষয়ে আমাদের সরকারেরও সহযোগিতা দরকার। আর শুধু দেখা যাচ্ছে যে অস্থিতিশীল পরিবেশকে তৈরি করে আমরা এক দল অন্য দলকে যদি শুধু দোষারোপ করে যায়, তাহলে তো এর কোনো সমাধানও হবে না। আমাদের তো সমাধানে আসতে হবে। আমাদের দরকার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, যেই পরিবেশে আমাদের প্রত্যেক দলের অংশগ্রহণের একটা নির্বাচন। তো সেই নির্বাচন যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক কাজ করতে হবে। তো আমাদের প্রতিটা কাজ যেন হয় আমাদের নির্বাচন কেন্দ্রিক, যে আমাদের নির্বাচন আমাদের দরকার। দেশের জনগণ আসলেই চাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক, যা দেশের দেখা গেল যে দায়িত্ব গ্রহণ করবে। তো এখন মানে যে গভর্নমেন্ট আছেন, তার মানে
ওনাদেরই তো দায়িত্ব। সরকার, বর্তমান সরকারের দায়িত্ব দেশের পরিবেশ সুন্দর রাখা, এবং দেখা গেল যে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা জাতীয় নির্বাচন। তো এখানে আমাদের সেই পরিবেশটা এখন আসলে আমরা কতটা দিতে পারছি সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমাদের যে পরিবেশ তৈরি হচ্ছে, প্রতিটা দেখেন যে প্রত্যেকটা মানে দিন যা যাচ্ছে তা মোটেও ভালো কিছু না, মানুষের মাঝে একরকম আতঙ্ক বিরাজ করছে। তো এই কাজগুলো আমাদের প্রতিটা দলেরই, সেটা ধরেন যে আমি একটা দলের যেরকম মানে এখানে আমি সমর্থক, আমি একটা দলকে আমি ভালোবাসি, আমি একটা দলের সমর্থন করি, ঠিক তেমনি ভাবে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই, বা এই দেশের মানুষ, প্রত্যেক মানুষই কোনো না কোনো দলকে পছন্দ করে, বা কোনো না কোনো দলকেই ভালোবেসে দেখা যাচ্ছে যে হয়তো ভোটে নির্বাচিত করতে চাইবে। তো সেটা হলো আমাদের জনগণের, যেখানে যার ভোটের মাধ্যমে নির্বাচন দরকার, নির্বাচিত সরকার আসবে। এবং আমাদের দেখা গেল যে সাধারণ মানুষ যাকে ভোট দিবে তিনিই মানে সরকার গঠন করবেন, তিনিই আসবেন। সেটা তো আমরা কোনোভাবেই বলছি না যে আমাদেরকেই ভোট দেন। যদি দেখা যাচ্ছে আমাদের দল, আমরা ভালো কিছু করি, অবশ্যই আমাদেরকে ভোট দিবেন। যদি দেখা যাচ্ছে আমরা দেখা গেল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, তাহলে কেন আমাদেরকে দিবে? তাহলে অবশ্যই দিবে না। তো আমাদের প্রতিটা দলের, বিশেষ করে আমি আমার দলের কথা বলবো, যে আমাদের উচিত আমাদের এরকম মানে কাজকর্ম, আমাদের অ্যাক্টিভিটিসটা যেন এরকম হয় যে আমাদেরকে জনগণ আসলে ভালোবেসে নির্বাচিত করবে। তো সেখানে আমি আমি মনে করি বিএনপির এখানে তো কোথাও ঘাটতি থাকার কথা না, বা ঘাটতি নাই। আর আমরা নির্বাচিত হয়ে, যদি আমার দল নির্বাচিত হয়ে আসে, সেটাই যদি আমার চাওয়া হয়, তাহলে আমার তো প্রতিটা অ্যাক্টিভিটিস, আমার প্রত্যেকটা কাজকর্মটাই হবে যে জনগণের, যেখানে দেখা গেল যে তাদের মানে সমর্থন পাওয়া যাবে। তো আমি আশা করি যে আমার দল এরকম কিছু করছে না। এরকম প্রতিটা দল যদি দেখা যাচ্ছে যে জনগণকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে চিন্তা করেন, তাহলেই সম্ভব যে দেশে একটা সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করা। তো আমরা নিশ্চয়ই, আমাদের দেখা গেল যে বর্তমান সরকার সেই ব্যবস্থা তৈরি করবেন, সেইভাবে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন একটা সুন্দর নির্বাচনের দিকে যেতে পারি। এবং এই দেশের দেখা গেল প্রতিটা দল মানে সাহায্য করবে সরকারকে, যেন একটা নির্বাচন, অচিরে একটা নির্বাচন দিতে পারে। আমাদের নির্বাচিত সরকার আসলে দরকার। আমাদের দেখা গেল আমাদের বিজনেস বলেন, আমাদের অন্যান্য দেশের সাথে আমাদের যে কানেক্টিভিটি বলেন, আমাদের তো বিজনেস করতে হবে, দেশ তো চলতে হবে। এবং তার উপরে যেটা আছে, আমাদের প্রচুর, আমাদের জনগণ যারা দেশের বাইরে আছেন, আমাদের যদি দেশের পরিবেশ পরিস্থিতি এরকম অস্থিতিশীল থাকে, তাহলে আমাদের দেশের ভাবমূর্তিটা আসলে কোথায় যাচ্ছে? তো যারা আজকে বিদেশে আসছেন, যারা বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে তাদেরকে, যে আমাদের যদি প্রতিদিন এরকম মারামারি কাটাকাটি, এরকম 4 জন করে নিহত হয়, এরকম পরিবেশ তৈরি হয়, তাহলে তাদের অবস্থানটা আসলে কোথায় যাবে? তারা তো দেশকে নিয়ে গর্ব করবে, দেশকে নিয়ে আমার দেশকে, দেশের দেখা গেল প্রতিনিধিত্ব করবে। কিন্তু আমার দেশের যদি এইরকম পরিস্থিতিতে হয়, তো এই পরিস্থিতিতে আসলে তারা কি করবে? তাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো এইরকম যদি চলতে থাকে আমাদের, তাহলে দুদিন পর দেখা যাবে যে আমাদের জনগণকে অন্য কোনো দেশ নিবে না। তখন আমার দেশের পরিস্থিতি কি দাঁড়াবে? তো সেই জন্য সবকিছু মিলে আমাদের দরকার দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করা, আমাদের প্রত্যেকের ধৈর্য, সহমর্মিতা, এবং দেখা গেছে ঐক্যের সাথে আমাদের আসলে পথ চলা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলকেই তার দেশ, তার জনগণের কথা ভাবতে হবে, এবং তারা তাদের মঙ্গল, দেশের মঙ্গল যদি কামনা আমি করি, প্রত্যেকটা দল করেন, প্রত্যেকটা মানুষ আমরা করি, তাহলে দেশ কখনো এরকম অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মাঝে যেতে পারে না। আমাদের দেশকে আমরা আসলে বিশ্বের দরবারে একটা সুন্দর দেশ হিসাবে, একটা দেখা গেল সুষ্ঠু শাসন ব্যবস্থা যেন থাকে, সেভাবেই আমরা দেখতে চাই এবং সেভাবে তুলে ধরতে চাই। তো আমি আশা করব যে আমার দেশের পরিবেশ পরিস্থিতিটা সুন্দর হোক, সেখানে আমাদের সরকার, বর্তমান সরকার সহযোগিতা করুক, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যেন আমরা আগামী সুন্দর বাংলাদেশ করতে পারি। জি, পাপি আপার কাছে একটা প্রশ্ন, এটা হচ্ছে যে আপনি সুন্দর দেশ গঠন করতেছেন, চাচ্ছেন, ঠিক আছে, সবই। সরকারের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা কেমন পরিবেশটা আপনি চান? বর্তমানে যে আপনার পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশে কি আপনার নির্বাচন হওয়া উচিত? কি ধরনের আপনার পরিবেশটা আপনি আপনার দল থেকে চান? জি, জি, ধন্যবাদ।
যে এখানে নির্বাচন আগামী যে পরিবেশ, আজকের যে পরিস্থিতি মানে দেখতে পাচ্ছি আমরা, এইরকম পরিবেশে আসলে নির্বাচন, মানুষজন তো ভোট দিতে কেন্দ্রে আসতে হবে ভোট দিতে, এই পরিবেশ থাকলে তো ভোট দিতেও পারবে না। তাহলে সরকার উচিত এখানে যারা দুর্বৃত্ত আসলে কোনো দল মতের হতে পারে না, তা দল মতের ঊর্ধ্বে যে তাদের আসলে একটা সুষ্ঠু বিচার দরকার, বিচার ব্যবস্থা, তাহলেই সম্ভব। এখানে আমরা আসলে কোনো দলেই মানে সেটা সামলাতে পারবে না। এখন তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের দল তো জাতীয়তা জি বাংলাদেশ আজকে দেখা যাচ্ছে বিশেষ করে জাতীয়তাবাদের দল আপনার কাছে বিএনপি। আরেকটা, জি জি আপনার কাছে আরেকটা প্রশ্ন। আজকে যে প্রেক্ষাপটটা আমরা দেখলাম সারাদিনে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে, যে বর্তমান যে প্রেক্ষাপটটা, এটা কি আপনার কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র না ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, সেই এটা বিষয়ে যদি আপনি একটু বলতেন। সেটা আমাদের রাজনৈতিক দলের ষড়যন্ত্র না, আমাদের আসলে বুঝার সীমাবদ্ধতা। আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি চলছে, ঠিক এই মুহূর্তে আমরা জানি যে পরিবেশটা কতটা আসলে অনুকূলে। এইরকম পরিবেশে আমাদের আসলে যে এনসিপির যারা আছেন, ওনারা জ্ঞানী মানুষ, কিন্তু ঠিক এই পরিস্থিতিতে আমাদের তো যে প্রচার কার্য, ওনাদের প্রচার কার্যটা অন্যান্য জেলায় চালিয়ে যেতে পারতেন, আরেকটু সময় নিতে পারতেন, সেই সময়টা ওনারা নেন নাই। ওনারা কেন গোপালগঞ্জকে প্রথম টার্গেট করতে হবে, এবং গোপালগঞ্জে গিয়ে যে আজকে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটা যারা মারা গিয়েছে তারা তো আমার দেশেরই নাগরিক, কারো না কারো মানে বাবা মা, কারো না কারো বাচ্চা। তাহলে কেন একটা এই দেশের কোনো মানুষই এইভাবে জীবন দেখ, সেটা আমাদের কারোই চাওয়ার হতে পারে না। তো আমাদের দেখা গেল বুঝার আরেকটু আমাদের হয়তো বা বুঝার সীমাবদ্ধতা আছে, বা আমাদের ভাবনার সীমাবদ্ধতা আছে। সেই ভাবনার জায়গাগুলোতে আমাদের আসলে দেশকে নিয়ে মানে ভাবতে হবে, জনগণকে নিয়ে ভাবতে হবে। আমাদের সেভাবেই আসলে পথ চলা উচিত। আমাদের ছোট্ট ভুলের জন্য আমরা আসলে যদি খুবই দেখা যাচ্ছে যে আজকের পরিস্থিতিটা যে তৈরি হয়েছে, আমরা আরেকটু ধৈর্য সহকারে যদি কাজগুলো করতে পারতাম, বা ওনারা যদি ওনাদের ধৈর্যটা এখানে প্রদর্শন করত, তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে ওনারা অবশ্যই প্রচার কার্য চালাবে, আমরা আমাদের দলের প্রচার কার্য চালাবো, এটাই তো স্বাভাবিক, আমরা জনগণের কাছাকাছি যাব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরেকটু সময় নেওয়া দরকার ছিল গোপালগঞ্জে যাওয়া। জি ধন্যবাদ। আমি পাপি আপার কাছে পরবর্তীতে আবার আসবো সুন্দর আলোচনা করার জন্য। আমি আমাদের অতিথি একজন আছেন, আমাদের আহমদ ফারুক খোকন ভাই, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক জিএস, সাবেক যুব দলের প্রেসিডেন্ট, পাকুন্দিয়া উপজেলা যুব দলের। তো আমি আজকের আলোচনায় আসার জন্য আমি আহ্বান করছি জনাব আহমদ ফারুক খোকন ভাইকে। আপনি আজকের যে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন পরিবেশ চাই, এবং বর্তমানে রাজনৈতিক পরিবেশটা বাংলাদেশে যে বিরাজ করছে, সেই পরিবেশে কেমন নির্বাচনে কেমন পরিবেশটা চান। জি ধন্যবাদ খোকন ভাই। সাউন্ডটা সাউন্ডটা অন করে নেন। জি খোকন ভাই, সাউন্ডটা অন করে নেবেন। খোকন ভাইয়ের সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে, আপনি সাউন্ডটা অন করে কথা বলেন। খোকন ভাই কি আমার কথা বুঝতে পারছেন? আপনার আপনার সাউন্ডটা অফ হয়ে আছে, আপনার এমআইসিটা অন করে নেন। জি দুঃখিত, আমি খোকন ভাই সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়ে যে কারিগরি ত্রুটির কারণে আমি আবারও সংযুক্তা পাওয়া মাত্র খোকন ভাইকে নিয়ে আসবো। তো আমি আলোচনায় আসছি আমাদের পাকুন্দিয়া উপজেলা জামাতের সাবেক আমির জনাব অধ্যাপক আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে যাওয়ার আগে খোকন ভাই অলরেডি অ্যাটেন্ড করেছেন।
অ্যাটেন্ড করেছেন খোকন ভাই? জি খোকন ভাই, জি আমাদের মাঝে শফিক ভাই অ্যাটেন্ড করেছেন। জি ধন্যবাদ। আমি শফিক ভাইকে আমি পরে নিচ্ছি। আমি আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে আহ্বান করব যে আজকে, জি শফিক ভাই আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। সালাম আপনাকে আলাইকুম পরিবর্তন থেকে আমি আসছি রাহমাতুল্লাহ বারাকাতুহু। বুলবুল যে আমি প্রথমে যাচ্ছি আমাদের আহমদ ভাই খোকন ভাই তো ডিসকানেক্টেড। আমি আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে যাব। আপনারা প্লিজ সাউন্ডটা অফ করে নেবেন। বুলবুল শফিক ভাইরে দাও পরে বুঝলাম। জি বলেন বিপ্লব ভাই বলেন। শফিক ভাইরে দিয়ে দাও। না না আপনি বলেন, আপনি বলেন। না না শেষ বলে আমি ওই ফাংশনটা শেষ করবো তো এই জন্য শেষ করবো। জি ধন্যবাদ। আমি 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 তাহলে শফিক ভাইয়ের কাছে আসছি। আমাদের গণ অধিকার পরিষদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাই, পাকুন্দিয়া কোটিয়াদি থেকে মনোনয়ন প্রত্যাশী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। শত ব্যস্ততার ভিতরেও আপনি সেই সুদূর কাতার থেকে বাংলাদেশে আগমন করার পরেই যে আমাদের জনতার কথা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি শফিক ভাই, আজকে আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিবেশ চান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আপনি বলেন। জি শফিক ভাই ধন্যবাদ। শফিক ভাইয়ের এখানে কি আপনার নেটওয়ার্ক প্রবলেম? জি ধন্যবাদ। আমি আমি আহমদ পার খোকন ভাইয়ের কাছে আসছি। জি খোকন ভাই সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনি সাউন্ডটা অফ করে আপনি কথা বলেন। জি ধন্যবাদ। খোকন ভাইয়ের সাউন্ডটা অফ হয়ে যায় বারবার, হ্যাঁ অন করে কথা বলেন। ওকে ধন্যবাদ। বুলবুল আহমেদ জি, অনেক অনেক ধন্যবাদ আমাকে জনতা কথার লাইফে সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে যারা অতিথি, শফিক ভাই আছেন, বিপ্লব ভাই আছেন এবং আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকের জনতা লাইফের শুরুতেই পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকার আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা যারা আজকে দেশে বিদেশে এই কথাগুলো শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত কথাগুলো শুরু করলাম। বুলবুল আহমেদ জিয়া আমাকে প্রশ্ন করেছে কেমন আমরা দেশ চাই, কেমন নির্বাচনী পরিবেশ চাই। সেই প্রশ্নের জবাবে আসলে আমার কথা কি শোনা যাচ্ছে? বুলবুল আহমেদ জিয়া কথাগুলো শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। জি আপনার কথা শোনা যাচ্ছে, বলেন। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন করার জন্যই যে আন্দোলন বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের 11 মাসেই আমাদের যে বর্তমান পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছে, আগামী নির্বাচন সহিংসতার দিকে চলে যাচ্ছে। যদিও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই বিপ্লবের মাধ্যমেই একে অপরের শ্রদ্ধাশীলতা আসবে, রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবে, পরিবেশ সুন্দর থাকবে
এবং স্বৈরাচার পতনের পর একটা সুন্দর পরিবেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষ যারা আন্দোলন করেছিল তারা ঐক্যবদ্ধ হবে, জনগণের কাছে যাবে, নির্বাচনে ভোট হবে, সেটা আমরা প্রত্যাশা করেছিলাম। 11 মাসের এই সরকার সম্পূর্ণ পরিবেশটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে। এই সরকার এই আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারছে না। পাশাপাশি যারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে বিগত 17 বছর বিদখল করে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই সরকারের পতনের পর আজকে নিজেদের স্বার্থের জন্যই তাদের ভাষা পরিবর্তন করে সন্ত্রাসের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নেতৃবৃন্দকে কুৎসা রটানো হচ্ছে, যা আমরা কখনোই আশা করি না এবং এই সমাজ কখনো আশা করে না। আমরা ভেবেছিলাম যে একটা সুন্দর পরিবেশে এই গণতন্ত্র যুব সমাজ পায় নাই, সেই যুব সমাজ সুন্দর পরিবেশে ভোট দিবে এবং যারা যে সকল রাজনৈতিক দল আছে তারা জনগণের কাছে সুন্দর পরিবেশে ভোট চাইতে যাবে, তাদের অবস্থান তুলে ধরবে, সেই আমরা আশা করেছিলাম। কিন্তু এই পরিবেশটাকে, সুন্দর পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে। যেমনি ভাবে আজকের গোপালগঞ্জের ঘটনা, অতি তারা এক না এক তন্ত্র কায়েম করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকার থাকাকালীনও গোপালগঞ্জের মানুষ অত্যাচারিত হয়েছে, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপর অনেক অত্যাচার হয়েছে। সেই গোপালগঞ্জের পরিবেশটা আরো আজকে আরো বেহাল অবস্থা। রাজনীতি গণতন্ত্র ফিরে আসতে হলে এদেশের মানুষের ভোটের হিসাব নিকাশ নিয়ে মানুষের মত পার্থক্য কিছুটা পরিবর্তন আসতে পারে, স্বাভাবিক, যেহেতু স্বার্থের বিষয়। কিন্তু এমন ভাবে সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলামের ভাই এখানে একজন আছেন, যদিও বিপ্লব খুব ভালো মানুষ, কিন্তু জামাতে ইসলামের নেতৃবৃন্দ এমন পরিবেশ সৃষ্টি করেছে যে তাদের সাথে যে বিএনপির দীর্ঘ এই 20 বছর তাদের যে একটা সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্ক নষ্ট করে তারা কালকেই ক্ষমতায় যেতে চায়। কিন্তু তারা নির্বাচনটা এই সময় মতো চায় না। কি কারণ আমি বুঝি না। তারা যদি সত্যিকারে বুদ্ধিমান হতো তাহলে জামাত ইসলাম, বিএনপি যেভাবে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, নির্যাতিত হয়েছিল, হত্যা গুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা কত কষ্ট করে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অথচ সেই জামাত ইসলাম আজকে বিএনপির সাথে বন্ধুত্বকে নষ্ট করা করি না। কিন্তু এই পরিবেশ যদি তারা দিয়ে উঠবে, এখনো আওয়ামী লীগের বহু নেতা কর্মী জেলে যায় নাই, কিছু মানুষ যারা বিদেশে চলে গেছে পালিয়ে, লুটপাট মেরে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। ঐক্যমতে পৌঁছা উচিত তাদেরকে, তাদের যারা এই জুলাই এই যারা এই হত্যা মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত এই সরকার, এবং এই সুরে একই সুরে কথা বলা উচিত ছিল জামাত ইসলাম সহ অন্যান্য রাজনীতির নেতৃবৃন্দ। কিন্তু দেখা গেল এটা খবরই নাই। নির্বাচন এখনো 6 মাস পরে নির্বাচনের ডেট মনে হচ্ছে, কিন্তু এখনই তারা বাদাবাদির মতো কথা বলছে। এভাবে তো গণতন্ত্র আসবে না, গণতন্ত্র আসবে না, সুন্দর পরিবেশ আসবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়ে যাবে। সুতরাং আমাদের পরিবেশটাকে শুদ্ধ করতে হলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কঠোর হয়ে তাদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করতে হবে। প্রথমেই
এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এই পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে জনগণ আগামী নির্বাচনে ভোট দেয়, যাকে খুশি তাকে দিবে ভোট। এখানে মতপার্থক্যের কোনো বিষয় না। আমরা সাধারণ মানুষের কাছে যাব যে আমরা আমাদের পরিবেশ, ভালো পরিবেশটা তুলে ধরবো, আমরা কি করব, প্রত্যেক রাজনৈতিক দল তারা কি করবে, কিভাবে দেশের শাসন করবে, দেশ কিভাবে উন্নতি করবে, এই শিক্ষার মান উন্নয়ন করবে এবং আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে, এইগুলি কথা বলবে। এইগুলি কথা না বলে শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে মিথ্যা সাইবারের মাধ্যমে মিথ্যা অপবাদ দিয়ে যে ভাষায় কথা বলছে, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। ইতিপূর্বেই আমাদের পাকুড়িয়া কটিয়াদি নির্বাচনী এলাকা প্রতিবাদ হয়েছে, সারা বাংলাদেশ প্রতিবাদ হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করার জন্য। কিন্তু দেখা গেল সেই নোংরামি এখনো চলতেই আছে। এভাবে যদি চলতে থাকে তাহলে যেমন গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে থাকবে, আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। অথচ আওয়ামী লীগ এদেশের শত শত মানুষ পুঙ্গুত্ব হয়েছে। আমি নিজে গিয়েছি পুঙ্গু হাসপাতালে, আমাদের ব্যবসায়ী মহল থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে। এমন পরিবেশ দেখলাম, অনেকে পা নেই, হাত নেই, কত যে কষ্ট করতেছে, অথচ তাদের জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই সরকারের। এখনো পর্যন্ত তাদের আবাসিক ব্যবস্থা করে দিতে পারে নাই, সাহায্য করতে পারে নাই। এর ফাঁকে ওই এনসিপি একটা নতুন দল ছাত্ররা করেছে, ভালো কথা। আমি তো মনে করতাম যে এই সারা বাংলাদেশে যদি ছাত্র সংসদ দিত, ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচন হয়ে নেতৃত্বে আসতো, যাদের যোগ্যতা আছে তারা এমপি নির্বাচন করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই অল্প বয়সেই রাজনীতির কোনো প্রজ্ঞা না থাকার পরেও যে ভাষায় কথা বলছে, অন্যান্য রাজনৈতিক দল খুবই মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এভাবে তো পরিবেশ দিন দিন খারাপ দিকে যাবে। এইভাবে এত খারাপ, পুলিশ বলতেই নেই যে দেশের পুলিশকে পাহারা দিয়ে সেনাবাহিনী বাংলাদেশের সুন্দর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেখানেও তারা সমালোচনা করে। তারা যে কি করতে চায় আমি আর আল্লাহ জানে। তারা এই পরিবেশটাকে, সুন্দর পরিবেশটাকে নষ্ট করছে। পাশাপাশি আমাদের সংস্কার হবে, এটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হবে দেশের স্বার্থে, ভালো কথা, কিন্তু নির্বাচনী পরিবেশ আনতে হবে, লেভেল মেনটেন করতে হবে। এই সরকার এই সমস্ত কিছু থেকে তারা কেমন যেন ব্যর্থতার দায় নিয়ে চলছে। রাত্রে সারা বাংলাদেশের চিন্তায় হয় আওয়ামী লীগের লোকজন এখনো যারা আছে তারা এই পরিবেশটা নষ্ট করছে। আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগ এমন একটা দল, সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ সুযোগ পেলেই এদেশে জামাত ইসলামকে খাবে, এনসিপি খাবে, সবাইকে খাবে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের কোনো ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করতে পারে না। সেই আওয়ামী লীগের কে সুযোগ দেওয়ার জন্য আজকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব ভাষায় কথা বলছে, বিশেষ করে চরমোনায়েম পীর সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। ভদ্রলোক মানুষ, মুরব্বী মানুষ, উনি কি রাজনীতি করে যায় না। এই পরিবেশে এমন কথা বলছে যে পরিবেশে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে। ওনার বক্তব্যে চরমোনায়েম পীরের কথায় সারা বাংলাদেশের মানুষ হতাহত, ক্ষত, কারণ উনি একজন আলেম মানুষ, উনি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করছে। অথচ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ফায়দা নিয়েছে এবং নির্বাচনও, বরিশালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে তারা ভরাডুবি হয়েছে। কিন্তু তাদের যে ব্যক্তির স্বার্থে রাজনীতি করে তারা ঐক্য করতে চায়, অথচ সেই ঐক্যের এই ভাষা একজন মুরব্বীর ভাষা, এটা হতে পারে না। জাতীয় নেতাদের ভাষা এগুলো হতে পারে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এবং ভোটাধিকার, যুবক ভাইদের ভোটাধিকার ফিরে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরে আনার জন্য সকল রাজনৈতিক দলরা সহনশীলতার মাধ্যমে সুন্দর পরিবেশে কথা বলে জনগণের স্বার্থ রক্ষার জন্য যে সকল ভাষা কথা বলার প্রয়োজন, সেগুলি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি
আইন শৃঙ্খলা অবনতির থেকে রক্ষা করে এই সরকার অবিলম্বে সুন্দর পরিবেশ সৃষ্টি করে নির্বাচনমুখী করার প্রয়োজন বলে আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা। বিশেষ করে পাকুন্দিয়া কটিয়াদীতে নির্বাচনী এলাকায় আমরা সুন্দর পরিবেশে ছিলাম, আছি, কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এখন দেখা গেল সারা কিশোরগঞ্জের সেই পরিবেশে অন্যদিকে দাবিত হচ্ছে, যেখানে ভোটের হিসাব অন্যদিকে যাবে, ব্যক্তির ক্যাশের দিকে চলে যাচ্ছে। ব্যক্তি ক্যাশ যদি এভাবে চলতেই থাকে, আগামী কয়েক মাসের ভিতরে একটা সংঘাতের দিকে যাবে দেশ। সেই সংঘাত থেকে কিভাবে রক্ষা পাবে? জি ধন্যবাদ। আমি আহমদ খোকন ভাইয়ের কাছে আমি আবারও ফিরবো। তো আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি ইতিমধ্যে আমি চলে যাচ্ছি আমাদের মাঝে আরেকজন অতিথি, বিশেষ করে আমাদের গণ অধিকার আমি বলবো, আমি জি আহমদ খোকন ভাইয়ের কাছে আবারও ফিরছি। আমি আমাদের অতিথি আরেকজন আসছে আমাদের মাঝে, গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাই। আমি শফিক ভাইয়ের কাছে বক্তব্যটা নিয়ে আমি আপনাদের কাছে আবারও আসছি। তো আজকে আমাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিবেশ চাই সেই আলোকে আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিক ভাইয়ের কাছ থেকে বক্তব্যটা শুনতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন পরিবেশ চাই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে সে আলোকে আপনার দল থেকে আপনার কি মুভমেন্ট আছে, আপনার কি বক্তব্য আছে? জি, যদি জনগণের স্বার্থে বলেন। শফিক ভাইয়ের সাউন্ডটা অন করে নেবেন। আমি মোট করলে অফ করলে আমি আবারও অন করতে চাই। শফিক ভাইয়ের এখানে কি নেটওয়ার্ক সমস্যা? শফিক ভাইয়ের কথাটা ক্লিয়ার আসতেছে না। শফিক ভাইয়ের সম্ভবত কারিগরি ত্রুটিতে সমস্যা হচ্ছে। শফিক ভাইয়ের এখানে সম্ভবত কারিগরি ত্রুটি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জি ধন্যবাদ শফিক ভাই। আপনি নেটওয়ার্কের ভিতরে যে আপনি লাইভটি করবেন, আমি ধন্যবাদ আপনাকে। আপনার এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের পাকুন্দি উপজেলা জামাতের আমির, সাবেক আমির বা অধ্যাপক আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে। আমি বিপ্লব ভাইয়ের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন বর্তমান রাষ্ট্রতে সে আলোকে আপনি বক্তব্য রাখবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? প্রথমে আজকের এই 16 জুলাই যে 16 জুলাই আবু সাইদ যুদ্ধ, প্রতিটা আন্দোলনে থাকে। 90-এর আন্দোলনে ডাক্তার মিলন বিপ্লব ভাইয়ের সাউন্ডটা স্পষ্ট হচ্ছে না। শোকাবহ দিবস। বোঝা যায়? জি এখন বোঝা যায়। আপনি কি কোনো সাইড কানে সংযুক্ত আছেন? হ্যাঁ। জি আপনি সাইড কানেকশনটা আপনার ডিসকানেক্ট করে আপনি এখানে এখন
আপনার সাইটে যদি কোনো কানেকশন থাকে সেটা ডিসকানেক্ট করে আপনি মাদ্রাসা থেকে আলেম তৈরি হচ্ছে না। এখন কি বোঝা যায়? মাদ্রাসার শিক্ষার্থীরা আরবিও পড়তে পারে না, এই অভিযোগটা আমরা অহরহ শুনতে পাই। অথচ এই বিষয়টা নিয়ে গবেষণা করা হয়। এখন বোঝা যায় আজকে এই সেমিনারে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষার্থীদের মাদ্রাসার কোনো সমস্যা নেই। জি, আপনার এখানে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, যে কারণে কিন্তু আমরা স্পষ্ট কথা বলতে পারছি না। তাহলে তারা আরবি পড়তে পারবে কোথায়? তো পড়ানো হচ্ছে, তারা তো আসতেছে। সুতরাং এই সমস্যা সমাধানের জন্য কোনো পলিসি লেভেলে কাজ হয়নি, কোনো কৌশল নির্ধারণ গ্রহণ করা হয়নি। তাই আজকের এই সেমিনারের আলোচনার মাধ্যমে যে আমি পাপি আবার কাছে আবার যাব, ওনারা ডিসকানেক্টেড, কারণ ওইখানে আরেকটা প্রোগ্রাম হচ্ছে। আমি পাপি আবার কাছে আবারও আসছি, ওনারা আপনার কানেক্টেড হইলে আপনার কাছে আবার আমি ওনাদের কাছে ফিরে যাব। জি পাপি আপা আবার বলেন। জি, ধন্যবাদ। যে এখানে আমাদের যে সার্বিক পরিস্থিতি, আমাদের আমি ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের যদি ধৈর্য সহমর্মিতা না থাকে, আমাদের দেশের মানুষের প্রতি যদি দেখা গেল ভালোবাসাটুকুই না থাকে, তাহলে আমাদের জন্য আসলে খুব যে পরিবেশ তৈরি হচ্ছে সেটা মোটেও শুভকর কিছু হচ্ছে না। তো এখানে এছাড়া যেটা আছে যে এবং এক দল অন্য দলকে দেখা গেল দোষারোপ করে যে কথা, একটা দল তো শুধু দলের যে কর্ণধার যিনি আছেন, দলের যে দেখা যাচ্ছে চেয়ারপারসন যিনি আছেন, উনি তো বলে দেন নাই প্রত্যেকটা সদস্যকে যে তোমরা এই কাজটা করো। আর এছাড়া আমাদের দল করছে না, এখানে দেখা গেল দুর্বৃত্ত বা খারাপ কাজ যারা করছে তাদের তো সরকারের দায়িত্ব, সেটা সরকার যারা খারাপ করছে তার একটা বিচার ব্যবস্থা আছে দেশে, তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে যদি একটা দল অন্য দলকে দোষারোপ করতে থাকে এবং অযাচিত ভাবেই শুধু এগুলো বলতে থাকে, তাহলে আসলে পরিবেশ কিভাবে তৈরি হবে? এখানে আমাদের প্রত্যেকটা দলেরই দেখা যাচ্ছে যে যারা আছেন তাদের ধৈর্য শক্তিটা আরেকটু বাড়াতে হবে। আসলে আমরা জনগণকে নিয়ে কাজ করতে হলে, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে তো একটা শান্তিপূর্ণ পরিবেশ দিতে হবে। সেই পরিবেশটা তো বিঘ্নিত হচ্ছে যখন একজন ব্যক্তি, আমি ধরেন পার্সন একটা খারাপ কথা বললাম, সেটা কথাটা বলেই কিন্তু শেষ না, এখন মিডিয়া সরব দেখা যাচ্ছে এই কথাটাই বারবার রিপিট হচ্ছে। তো অপ্রীতিকর কথা আমরা যদি এরকম যে ভাষা ব্যবহার করা হচ্ছে, সেটা মোটেও শোভন কিছু হচ্ছে না। এই অশোভন ভাষা আসলে আমরা পরিত্যাগ করা উচিত আমাদের, এবং যেই দলই করুক না কেন, যে ব্যক্তিই করুক না কেন, সেটা আসলে পরিত্যাগ করা উচিত। এই দেশের মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, এবং জনগণকে আসলে সুস্থ একটা পরিবেশ দিতে হবে। সেই পরিবেশটা বারবার বিঘ্নিত হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তো এইভাবে দেখা যাচ্ছে চলতে গেলে শুধু যদি আর আমরা এরকম কাজ করতে থাকি আর আমরা যদি বলতে থাকি যে সরকার করছে না, এটাও কিন্তু ঠিক না। একটা দেশকে আসলে স্বাধীনভাবে দেশের জনগণের প্রত্যেকটা দলের যে এরকম দায়িত্ব, সরকারেরও দায়িত্ব, সবাইকে একসাথে সহযোগিতায় হাত বাড়াতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলেই সম্ভব একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। একটা সুন্দর পরিবেশ না হলে তো জনগণের আমরা চাচ্ছি আমাদের মাধ্যমে জনগণ তো আমাদের সাথে একত্রতা ঘোষণা করতে হবে, জনগণ তো আমাদের কাছে আসতে হবে। না, এখন তো সাউন্ড হওয়ার কথা না, সাউন্ড তো বন্ধ। জি এখন ঠিক আছে তো? যা বললি আসতেছে গেলে না, এখানে আপনার কারিগরি ত্রুটির কারণে বলছে। শব্দ কি ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে শুরু করব। জি, আমি পাপি আমাকে একটু থামাচ্ছি, আমি আবারও আসছি। আমি প্লিজ পাপি আমার কাছে বলেন। জি, আসসালামু আলাইকুম। উপস্থাপক এবং সহ আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাচ্ছি এইভাবে যে আজকে 16 জুলাই,
তো 16 জুলাই একটা প্রতীকী রাষ্ট্রের পক্ষ থেকে শোকাবহ বা শোক দিবস ঘোষণা করা হয়েছিল, পালনও করা হয়েছে উপজেলা পর্যায়ে, সেটা পালন করা হয়েছে। তো শোকাহত যারা 36 জুলাই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে শোক প্রকাশ করছি এবং যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তো যেহেতু নির্বাচন, আমরা এদেশে 53 বছরের ইতিহাসে আমরা 12টি নির্বাচন দেখেছি। তো সেই নির্বাচনগুলোতে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, আরেকটি হচ্ছে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন। তো ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হলে ফলাফল যা হওয়া দরকার, অর্থাৎ সেই গভর্নমেন্টই আবার ফিরে আসে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেই গভর্নমেন্ট আর ফিরে আসতে পারে না, নতুন যারা তারা চলে আসে। এটা হচ্ছে বিভাজন। আর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে 4টা নির্বাচন হয়েছে, সেখানে 3টা নির্বাচন হয়েছে 3 মাস 3 মাস করে। আর 2008 সালের যেটা নির্বাচন সেখানে 2 বছর সময় নিয়েছে। আর সেটাও যৌক্তিক কারণে, যে ভালো কোনো জিনিস যখন আমরা চাই তখন সময় তাকে দিতে হবে। তো সেই সময় দেওয়ার প্রেক্ষিতে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আইডি কার্ড, একটা বিশাল কর্মসূচি, সেখানে কোটি ভোটার, 9 কোটি উপরে ভোটার তারা এই আইডি কার্ড সম্পন্ন করেছে। সে কারণে একটা যৌক্তিক সময় তারা নিয়েছে। তো নির্বাচনের সাথে সম্পৃক্ত যে সকল বিষয়গুলো, রাজনৈতিক দল, পাশাপাশি নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং যারা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং এজেন্ট, পোলিং এজেন্ট সহ সামগ্রিকভাবে যে বিষয়গুলো আমাদের থাকা দরকার পরিবেশকে দেওয়ার জন্য, 3টা প্রক্রিয়া যদি দেখা যায়। একটা প্রক্রিয়া হচ্ছে ব্যালট। সেই ব্যালটে যদি লোকটা প্রয়োজন নেই, লোকটা ছাড়াও, উপস্থিতি ছাড়াও এই ব্যালটটা কার্যকর করতে পারে, ভোটটা নিতে পারে। আর ইভিএম, সেখানে ব্যক্তিকে প্রয়োজন। ব্যক্তি যখন ইন্ডিকেট হবে তখন যেটা প্রতীকের বাটনে চাপ দিতে হলে সেই বাটনে যিনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ হলো সেই ফিঙ্গারপ্রিন্টেই ওই প্রতীকের বাটনে চাপ দিলে এই ইভিএম গ্রহণ করবে অথবা গ্রহণ করবে না। আর তত্ত্বাবধায়ক আমলে হলে যেটা হয়, এখানে ভিতরে অন্য কোনো বহিরাগত লোক থাকার কোনো সুযোগ নাই। যখন দেখা যাবে যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট থাকবে তখন সুযোগ নেই, দলীয় গভর্নমেন্ট থাকলেই সেখানে সুযোগ থাকবে। তো এটা ক্ষমতার প্রভাব তারা দেখানোর চেষ্টা করবে। এটি একটি বিষয় পরিবেশের জন্য। আরেকটি বিষয়, যে আমি যদি সবাইকে অংশগ্রহণ করাতে চাই তাহলে অ্যাপস তৈরি করা, ভোটের অ্যাপস তৈরি করা। অ্যাপস তৈরি করলে আমাদের মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড সেট থেকেই একজন নাগরিক তাকে ভোট দিতে পারবে ইমেইলের মাধ্যমে, এবং বাহিরের দোকান থেকে দিতে পারবে, কেন্দ্রে দিতে পারবে। এখানে একটু থামাচ্ছি, আপনি অ্যাপস এর মাধ্যমে ভোট দিবেন, সেটা আপনি কত পার্সেন্ট বিশ্বস্ততার সাথে, কারণ অ্যাপস তো একটা লিমিটের ভিতরে, একটা টেকনোলজিতে আপনাকে এটা নিয়ন্ত্রণ করে। তাহলে আপনি অ্যাপসটাকে আপনি কিভাবে আপনি সম্পূর্ণ করতে পারেন? অ্যাপসে অন্য কেউ প্রবেশ করার সুযোগ নেই, যেহেতু সে ইমেইল তার থাকবে, আর একাধিক ভোট প্রদানেরও সুযোগ নেই। অ্যাপসটা এমনই সিস্টেমে তৈরি করা হবে যেখানে কেন্দ্রে এসেও দিতে পারবে অ্যাপসের মাধ্যমে, অথবা বাইর থেকে দিতে পারবে, নিজের মোবাইল থেকে দিতে পারবে, প্রবাসী থেকেও দিতে পারবে। এটা হচ্ছে অ্যাপসের সুযোগ বা সুবিধা। এর পরবর্তী পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এই মুহূর্তে প্রযোজ্য আছে কি? অ্যাপসের ব্যবহারে বাংলাদেশে কতটুকু সম্পন্ন? এখন আমরা দেখা যাবে যে এটার একটা প্রশিক্ষণের প্রয়োজন। ইভিএম যেরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ঠিক এই অ্যাপসের ক্ষেত্রেও প্রশিক্ষণ হতে পারে। আমরা নাগরিক হিসেবে
কোটি কোটি মোবাইল আমাদের হাতে আছে, যেহেতু সবাই একই প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। হ্যাঁ, একটা নিম্ন শ্রেণীর বা একজন নাগরিক, প্রান্তিক পর্যায়ের নাগরিক, তিনি তার হাতে হয়তো বা অ্যান্ড্রয়েড সেট নেই, তখন তার জন্য কেন্দ্র কেন্দ্র যেখানে থাকবে সেখানে এইটা ব্যবহার করার সুযোগ থাকবে, এবং বাজারে যে কোনো কম্পিউটারের দোকান থেকেও এটা নিতে পারবে। ওই সময় এগুলা ফ্রি থাকবে, যে বিভিন্ন দোকান বা বিভিন্ন স্পট বাইরেও, কেন্দ্রের বাইরেও থাকতে পারে, যেখানে নাগরিক হিসেবে সেই অংশগ্রহণ করবে এবং ফ্রি সার্ভিস এটা দিবে। এবং এর পূর্বে পরিবেশ দেখার জন্য বিপ্লব ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, প্লিজ আমার কথাটা শুনবেন। অ্যাপস তো আপনি মনে করেন একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ব্যালট কি আপনার একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব? ব্যালটের মধ্যে আর অ্যাপসের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাপস একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ব্যালট তো একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। বাংলাদেশের এই প্রেক্ষাপটে কি আপনি অ্যাপসটাকে কতটুকু গ্রহণযোগ্য মনে করেন? ব্যালটে লুকটা প্রয়োজন নেই, ইভিএম এ লুকটা প্রয়োজন, আর অ্যাপসে অন্য কেউ প্রবেশ করার সুযোগ নেই। প্রযুক্তি এমনই বিষয় যে ব্যালট, ইভিএম এবং অ্যাপস, এই তিনটা সামনে রাখা, অপশন রাখা, নাগরিক যেন সুযোগ নিতে পারে। আমরা বিগত দিনে ইভিএম তো দেখছি একটা অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করেছে। আপনার ভোট যদি আপনার একটা প্রতীকে দিয়েছে, সে যখন পাঁচটা প্রতীকে গেছে, একটা প্রতীকে ভোট করেছে অনেক, তখন সেই ভোটটা অন্য প্রতীকে পার্সেন্ট দিতে চলে গেছে। তাহলে আপনার অ্যাপটা কিভাবে আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব? সেটা আপনি বাংলাদেশে এই প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগোষ্ঠীর এই প্রেক্ষাপটে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? না, এখন ক্ষমতাসীন সরকার যদি তৃতীয় পক্ষ হয়, ইন্টেরিয়র গভর্নমেন্ট হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, নন পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তখন তার জন্য এটা সুযোগ থাকবে। আর না হয়তো ডিভাইস ব্যবহার করে এটা এদিক সেদিক করার সুযোগ থাকবে, যেটা ইভিএম এ সম্পন্ন হয়েছে, কিন্তু অ্যাপস এর ক্ষেত্রে এটা সুযোগ নেই। এর আগের পরিবেশ আমি সেই অ্যাপসের বিষয়ে আমি প্রশ্ন যাব, আপনার কথা শেষ করার পরে আমি আমাদের যে বিভাগ আবার আমি চলে যাব সেই অ্যাপস সম্পর্কে ধারণা দিবেন। তো আপনি আপনার বক্তব্য শেষ করে আমি চলে যাব প্রদীপ ভাইয়ের কাছে। 1 মিনিটে শেষ করবো আর কি। নির্বাচনের পরিবেশ যাচাইয়ের জন্য, লেভেল প্লেইং ফিল্ড যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে, এভাবে যাচাই করার বিষয় থাকবে। এবং আজকের যে গোপালগঞ্জের যে বিষয়টা হয়েছে, সেখানে বা পাটগ্রাম থানা অপরাধীকে ছিনিয়ে নেওয়া, এই সকল বিষয়গুলো, কারণ পুলিশ এখনো ট্রমায় আছে, তো সেই পুলিশকে গঠন করতে হলে, সেই বিষয় পুলিশকে নার্সিং করতে হলে সময়ের প্রয়োজন। তো এই তিনটা বিষয় আমাদের সামনে রাখা। প্রথমত হচ্ছে স্বৈর শাসকের ক্ষেত্রে তার বিচারিক আওতায় আনা, দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার করা, এবং তৃতীয়ত হচ্ছে নির্বাচনের জন্য যা যা পরিবেশ থাকা দরকার সেগুলোর দিকে এগিয়ে যাওয়া। পরস্পরের পরিপূরক, এবং এই ক্ষেত্রে ঐক্য খুবই প্রয়োজন। জি, ধন্যবাদ। অনৈক্যের কারণে আমি আপনি সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি চলে যাব আমাদের যে আজকের আরেকজন অতিথি আছে, এই আমাদের যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাইয়ের কাছে। সেই সুদূর কাতার থেকে বাংলাদেশে প্রবেশ করে আজকে জনতার কথা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন, সেই জন্য আমি আবারও জনতার কথা অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। জি শফিক ভাই, আজকের বর্তমান বাংলাদেশি পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা কেমন পরিবেশ চান? জি, আপনার গণ অধিকার পরিষদ থেকে কি ধরনের পরিবেশটা আপনি চান বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেব। প্রথমে আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখ প্রকাশ করি
যে আমি 1-2 বার যুক্ত হওয়ার পরেও আমি কথা বলতে পারি না, আমাকে 2 বার সুযোগ দিয়েছেন। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সম্মানিত যে বিজ্ঞ আলোচক আছে উনিদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি যে আমার জন্য আপনাদের ডিস্টার্ব হয়েছে। তা আমি যেটা বলতে চাই যে এইখানে আজকে আমরা সবাই আমাদের পরিচিত মুখ, ওই যে আহমদ ফারুক খোকন ভাই, শফিক ভাইয়ের পাশে যে 2জন আলোচক আছে উনি কিন্তু আপনার গ্রামের, সেটা কি আপনি জানেন? জি 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 অবশ্যই আমি বলতেছি ভাই। ও আহমদ ফারুক খোকন ভাই আমাদের বড় ভাই, আমরা একই স্কুলে লেখাপড়া করছি। উনি হয়তো আমার 5-6 বছর সিনিয়র। আরেকজন যে আছে এই পাপিয়া আপু, উনিও আমার 1 বছরের সিনিয়র। আর বাকি বিপ্লব ভাইয়ের উনির সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু উনির নাম অনেক শুনছি, বিপ্লব ভাই। আপনাদের সকলকেই আমার গণ অধিকার এবং আমার তরফ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা। আমি একটি কথা বলতে চাই। দেখেন, বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন পরিস্থিতি, এখনো মনে হয় আমাদের ফ্রি এবং ফেয়ার নির্বাচনের জন্য এখনো আমরা উপযোগী না। আমাদের মনে হয় আরো কিছু সময় নিতে হবে, কারণ এইখানে আপনি নির্বাচন কমিশন এখনো কোনো আপনি নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে নাই। আর এই শফিক ভাই, আপনার নির্বাচন, কাছে আমি আপনাকে থামাচ্ছি, শফিক ভাইকে আপনি থামাচ্ছি যে আপনি বিগত এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনার বিগত 8ই আগস্টে সরকার গঠন করার পরে আজকে 16 জুলাই, প্রায় 1 বছর অতিবাহিত হওয়ার পরেও কেন আপনি মনে করছেন না যে আপনার নির্বাচনের সময় উপযোগী হয়নি? কেন এত সময়টা কেন নিচ্ছেন? কি জন্য, কি সমস্যাটা সেটা যদি খুলে বলেন, কেন নির্বাচনটা দেরি হবে? একটা তত্ত্বাবধায়ক সরকার, শুনেন, আমরা যতটুকু জানি একটা তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ভিতরে সকল প্রক্রিয়া করে নির্বাচন দেয়। তো একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট বিগত সংস্কার সবকিছু কমপ্লিট করে আপনার আজকে প্রায় 11 মাস অতিবাহিত হলো, প্রায় 1 বছর, সে এখনো কেন নির্বাচনটা দিতে পারতেছে না? সেই বিষয়ে আপনার গণ অধিকার পরিষদ থেকে আপনি কেন মনে করেন যে এখনো সময় উপযোগী হয়নি? জি অবশ্যই। আপনি দেখেন, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এইখানে আমার জানা মতে এইখানে যতগুলি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে, আমরা রাজনীতি করি এবং আপনিও একটা সাংবাদিক হিসাবে আপনি কয়জন উপদেষ্টাকে চিনেন? এইখানে 2-1 জন উপদেষ্টা ছাড়া আমার মনে হয় বাংলাদেশে যারা রাজনীতিবিদ আছে অনেকেই চিনে না। এইখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল স্যার, ব্রিগেডিয়ার জেনারেল শাকায়াত হোসেন, আর ওই যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এরপরে 1-2 জন ছাড়া বাকি অনেক লোকেই যারা রাজনীতি করে ওরাও চিনে না, সাধারণ মানুষ তো দূরের কথা। এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে অনেকেই হচ্ছে এখানে এনজিও কর্মকর্তা, উনিরা রাজনীতিতে এক্সপার্ট না, যার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। যদি আপনার বাংলাদেশে আরো অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব আছে যারা আপনার নির্বাচন বিষয়ে এক্সপার্ট এবং নির্বাচন সম্বন্ধে বুঝে, রাজনীতি সম্বন্ধে বুঝে, কিন্তু আমাদের দুঃখের বিষয় এখানে যতগুলি উপদেষ্টা আছে অনেকেই আপনার আমি পয়েন্ট টু দে আপনাকে আটকাচ্ছি। আপনি মনে করছেন এরা রাজনীতিবিদ না এবং এই ইন্টারিয়াম গভর্নমেন্টে অনেক উপদেষ্টা আপনার চিনেন না, তারা গ্রহণযোগ্যতা নাই। তাহলে আপনাদের যারা এই ইন্টারিয়াম গভর্নমেন্টে উপদেষ্টা মন্ডলীতে বিভিন্ন নিয়োগ প্রদানের প্রস্তাব করেছেন, সেই প্রস্তাবে আপনাদের দলের বা বাংলাদেশে যে সকল দল আপনার এই উপদেষ্টা মন্ডলীকে আপনার রিক্রুট করছে, তারা কি আপনার এর দায়বদ্ধতা অস্বীকার করতে পারবে? জি বলেন। না না, অবশ্যই তাদের দায়বদ্ধতা আছে। ইতিমধ্যে শুনেন, আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদ যে আমরা 5-6 জন লোকের নাম দিয়েছিলাম যারা অতীতের নির্বাচন সম্বন্ধে এক্সপার্ট আছে এবং নির্বাচন সম্বন্ধে বুঝে, কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে রিক্রুটিং করার জন্য আমরা একটা লিস্ট দিয়েছিলাম, কিন্তু আমাদের কথাটা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথাটাকে গ্রাহ্য করে না। আর আপনি দেখবেন এই সরকার শুধু খালি 1টি এবং 2টি দলকে প্রিভিলিয়াস দিচ্ছে, অন্য দলগুলিকে এত ভালোভাবে আপনার উনিদেরকে প্রিভিলিয়াস দিচ্ছে না এবং উনিদের একটু গ্রহণযোগ্যতা নাই। এই সরকারে মনে করতেছে যে একটি দল অলরেডি ক্ষমতা আইসা গেছে, বাংলাদেশের পুলিশ প্রশাসন বলেন, বাংলাদেশের সিভিল সার্জন বলেন,
সবাই একটি দলের পক্ষপাতিত্ব করতেছে। আপনি দেখছেন যে আমাদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের সাথে পটুয়াখালীতে উনিকে অবরুদ্ধ করে রাখছিল প্রায় 7 থেকে 8 ঘন্টা, পরে 7 থেকে 8 ঘন্টা পরে এখানে আপনি দেখছেন সেনাবাহিনী আমাদের বিপ্লবী সভাপতির সাথে কেমন ব্যবহার করছে। পরে আমাদের এখানে লোকাল এবং স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে উনি যে এখানে অবরুদ্ধ ছিল ওইখান থেকে বাহির হয়ে আসছে। তো আমরা মনে করি এই সরকারকে আরো কিছু সুযোগ দেওয়ার দরকার, কিছু সংস্কার করুক। আপনার মৌলিক যে সংস্কারগুলি, এখন এই সরকার তো তুলনামূলকভাবে কোনো সংস্কারই করতে পারছে না। মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনটা দেও, যে নির্বাচনে ফ্রি এবং ফেয়ার হবে, সকলের গ্রহণযোগ্যতা হবে, তাইলে আশা করি নির্বাচন যে বাংলাদেশের মানুষের যে একটা আবেগ, আপনি 16 বছর ধরে যে 15 থেকে 16 বছর ভোট দিতে পারে না, আমি আশা করি এখানে বিএনপি অনেক নির্যাতিত হয়েছে, জামাত ইসলাম অনেক নির্যাতিত হয়েছে, গণ অধিকার অনেক নির্যাতিত হয়েছে। আমি মনে করি কিছু সংস্কার কইরা যদি নির্বাচন দেয় তাইলে দেশ এবং জাতির জন্য ভালো হবে। অন্যথায় হাসিনা সরকার যেমন ভাবে 15 বছর নির্বাচন দিছে, রাত্রের দিনের ভোট রাত্রে হচ্ছে, দামি নির্বাচন হচ্ছে, এমন যদি আরেকটা নির্বাচন হয় তাহলে আমাদের কোনো কাজে আসবে না, যেই লাউ সেই কদু। আমি মনে করি এবং আমার দল মনে করে আরো মৌলিক কিছু সংস্কার করে যদি নির্বাচন দেয় তাহলে ভালো হবে। আর বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এইখানে আরো কিছু এক্সপার্ট লোক নিয়োগ দেওয়া হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারের আরো এক্সপার্ট কিছু লোক নিয়োগ দেওয়া হোক, তাইলে মনে হয় নির্বাচনের পদ্ধতিটা আমাদের অনেক সহজ হবে। আর আমি আরেকটি কথা বলছি, সেই সময় সুযোগ কি এখন আর এই অন্তর্বর্তী সরকারের আছে আপনি মনে করেন? না, আমি মনে করি, শুনেন, আপনি দেখবেন আপনার 91 সনে আপনার জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু 3 মাসের ভিতরে নির্বাচন দিছে। তো এখনো তো আপনার ডিসেম্বর পর্যন্ত প্রায় 6 মাস টাইম আছে, অবশ্যই করা সম্ভব। এখানে যদি বাংলাদেশে অনেক নির্বাচনী এক্সপার্ট আছে, উনিদেরকে যদি নিয়ে আসে, আমার মনে হয় 6 মাস তো অনেক টাইম, 6 মাস এর ভিতরে করা সম্ভব। আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের বিজ্ঞ আলোচক বিপ্লব ভাই যে আলাপ করতেছিল, আমি অত্যন্ত ধৈর্য সহকারে শুনতেছিলাম। তো উনি যে অ্যাপের মাধ্যমে নির্বাচনের কথা বলছে, এটা আমি মনে করি আমাদের দেশে এখনো সময় উপযোগী না, কারণ আমাদের দেশে অনেক লোকে এখনো বাংলা লিখতে পারে না, অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারে না। এটাই আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে সম্ভব। এর জন্য মনে হয় আমাদের আরো কিছু স্টাডি করতে হবে, আমাদের আরো কিছু সময় নেওয়ার দরকার। আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে, শিলের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে, আমি আশা করি। জি, ধন্যবাদ। আমি সুন্দর বক্তব্য রাখার জন্য আমি শফিকুল ইসলাম শফিক ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পয়েন্ট টু দ্য অবজার্ভ আমি চলে যাচ্ছি পাপি আপার কাছে, যে বিশেষ করে বিপ্লব ভাই যে একটা প্রস্তাব রেখেছেন যে অ্যাপসের তৈরি করার মাধ্যমে, সেই পয়েন্টটা আমি আমাদের আহমদ তার খোকন ভাইয়ের কাছে আমার আবদার থাকবে যে বিপ্লব ভাই কিন্তু বারবার একটা কথা উত্থাপন করেছেন যে অ্যাপস এর মাধ্যমে ভোট। বিগত দিনে আমরা দেখেছি ব্যালটের মাধ্যমে ভোট, তারপরে ইভিএম এর মাধ্যমে ভোটে কেলেঙ্কারি হয়েছে। অ্যাপস এর মাধ্যমে যদি ভোট হয়, অ্যাপসটা তো একটা টেকনোলজি, সেটা একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেখানে কি কোনো ধরনের কারচুপি নেই? জি, আমি পাপি আপার কাছে এটা যথাযোগ্য অবশ্যই চাইবো। জি, ধন্যবাদ। যে বিপ্লব ভাই যেটা বললেন যে অ্যাপস এর মাধ্যমে, আমাদের দেশের এখনো 50% মানুষ দেখা গেল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন না, তো তাদের জন্য আসলেই তো সেটা সম্ভব না। আর এই দেশের মানুষজন এখনো তো ফোনের, যেটা হলো আমাদের শফিক ভাই বললেন যে এখনো ডিজিট গুলো চিনেন না। দেখা যাচ্ছে আমাদের অনেক, যারা আমরা আমাদের চারপাশে তাকালে আমরা দেখতে পাই যে অনেকেই আছেন যারা ধরেন যে আমাদের দেশের তো সবাই দেখা গেল আপার ক্লাস পিপল না, মিডিল ক্লাস যারা আছে বা লোয়ার ক্লাস পিপল আমাদের দেশে যারা আছে, তাদের কিন্তু এখনো সম্ভব না, তারা এতটা শিক্ষিত না যে ওনারা একটা ফোন করতে পারেন না, ওনারা নাম্বারটা দিয়ে অন্যের হেল্প নিয়ে ফোনটা করতে হয়। তাহলে তাদের পক্ষে কিভাবে সম্ভব যে অ্যাপস এর মাধ্যমে নির্বাচন? আর আমাদের দেশে তো আসলে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে আমরা অভ্যস্ত। আমাদের দেশের মানুষজন আসলে এই দেশের কালচারে উৎসব পছন্দ করে মানুষ, এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন দরকার যাতে সবার অংশগ্রহণ থাকে।
আর আমাদের দেখা যাচ্ছে যে যাদের একটা শ্রেণী আমাদের দেখে 50% পিপল 50% মানুষ যদি সেটা বুঝতেই না পারে তাহলে কিভাবে অ্যাপসের মাধ্যমে নির্বাচন সম্ভব? ভাই যেটা বলেছেন অবশ্যই সেটা উন্নত বিশ্বে সেটা সম্ভব, আমাদের দেশে হয়তো আগামী 20 বছর পর হয়তো বা সেই সময় চলে আসবে, তখন হয়তো বা আমাদের পক্ষে সম্ভব হবে। বাট এই মুহূর্তে আমাদের দেশের জনগণের পক্ষে আসলেই অ্যাপসের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার আমি খুব বেশি সেটাকে যৌক্তিক মনে করছি না। কারণ তাদের যে অংশগ্রহণমূলক যে নির্বাচন আমরা যেটা চাচ্ছি যে সবার অংশগ্রহণমূলক, সেটা আসলে সম্ভব না। তো এখানে আমাদের উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচন কেন্দ্রে আসবে, আমাদের সেই রকম একটা পরিবেশ তৈরি করলেই আমি মনে করি যে ভালো হবে এই দেশের জনগণের জন্য। জি ধন্যবাদ, পাপিয়া আপার কাছে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছেন। ঠিক একই প্রশ্নে আমি আহমদ ফারুক খোকন ভাইয়ের কাছে যাচ্ছি। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা বিরাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার দল, সেই দলের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ তৈরি করার জন্য? আপনারা কি পরিবেশে নির্বাচনটা চাচ্ছেন, কি পরিবেশে নির্বাচনটা করবেন? এবং বিপ্লব ভাইয়ের প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনি দিবেন, যেহেতু উনি জামাত ইসলাম থেকে একটা প্রেক্ষাপট থেকে উনি বলছে যে অ্যাপস এর মাধ্যমে নির্বাচন হলে সবচেয়ে সুন্দর নির্বাচন হয়। তো বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে কি আপনি অ্যাপস এর মাধ্যমে নির্বাচনটা গ্রহণযোগ্যতা কতটুকু? জি বিপ্লব, এই খোকন ভাই বলেন। খোকন ভাইয়ের সাউন্ডটা অন করে নেবেন। খোকন ভাইয়ের সাউন্ডটা অন করে নেবেন। হ্যাঁ হ্যাঁ বুলবুল আহমদ জিয়া, জি। অনেক ধন্যবাদ আমাকে আবার কথা। বিপ্লব সাহেব ম্যাডামের প্রতি অনেক অনেক ধন্যবাদ, তারা সুন্দর সুন্দর কথা বলছে। তো বিপ্লবের মাথা কি করে আসলো যে অ্যাপস এর মাধ্যমে হবে, নির্বাচন হবে? আল্লাহ, বিপ্লবকে অনেক আমার সাথে আল্লাহর ঘরে দেখা হয়েছে, ভালো মানুষ। বিপ্লব সাহেবকে উদ্দেশ্য করে বলতেছি, চালাক ভালো, চালাক ভালো, কিন্তু এমন চালাক ভালো না যে চালাক দেশের জন্য জাতির জন্য কোনো উপকার আসে না, নিজের জন্য উপকার আসে না। অ্যাপস এর মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই গল্প সেই গল্প দিয়ে দরকারটা কি? আমরা এই 17 বছর নির্বাচনের জন্য আন্দোলন করেছি একসাথে। আমরা জনগণ সরাসরি ভোট দিতে চায়, আনন্দ উৎসবের মাধ্যমে তারা ভোটের কাতারে দাঁড়িয়ে নিরপেক্ষ সুন্দর পরিবেশে যাকে খুশি তাকে ভোট দিবে, এই পরিবেশে আমরা নির্বাচন চাই। আমরা কোনো অ্যাপস এবং অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা সাধারণ জনগণের একটা, তাদের উপরে একটা জুলুম চাপানো সামিল হয়ে দাঁড়াবে। সুতরাং অ্যাপস এর মাধ্যমে জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে মনে করি যে বিপ্লব সাহেব যে কথা বলেছে, অর্থাৎ জামাতে ইসলাম চাইছে যে অ্যাপস এর মাধ্যমে নির্বাচন হোক। আমরা এটা তীব্র প্রতিবাদ করি। সাধারণ জনগণ সরাসরি ভোট দিতে চায়, আমরা লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দিব, বিপ্লবকে ভোট দিব, আরেকজনকে যাকে খুশি তাকে দেবো, সরাসরি ভোট দিতে চাই, জনগণ সেটা আশা করে। বিশেষ করে আমাদের যে প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন খুব জরুরি। গণতন্ত্রকে সুসংগত রাখার জন্য জনগণের সরাসরি ভোটে নির্বাচন সরকার প্রয়োজন। আজকের যে প্রেক্ষাপট, দিন যাচ্ছে খারাপ হচ্ছে, দিন যাবে আরো খারাপ হয়ে যাবে, আর স্বৈরাচার শাসক ওই শেখ হাসিনার দূষররা মাথা ছাড়া দিয়ে উঠবে। এই কথাটা জামাত ইসলাম সহ অন্যান্য সকল দলের নেতৃবৃন্দ বোঝা উচিত। আমরা যদি সবাই মনে করি কালকে সকালে ক্ষমতায় চলে যাব, এটা কিন্তু ঠিক না। সুন্দর পরিবেশের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। সরকারেরও যে সকল উপদেষ্টা আছে তারা ভালো, কিন্তু আরো মেধাবী কয়েকজনকে নিয়ে সরকার পুনর্গঠন করা প্রয়োজন। আইন শৃঙ্খলা অবনতি পুনরায় আইন শৃঙ্খলাকে ফিরে আনা, সুন্দর পরিবেশ সৃষ্টি করা,
আওয়ামী লীগের দুঃশাসনে জি, খোকন যাদের হাজার জি, হাজার খোকন কোটি খোকন টাকা ভাইকে খোকন ভাইকে লুটপাট খোকন করেছে, ভাইকে এক সেকেন্ডের জন্য যেমন থামাচ্ছি। যে গাজী খোকন ভাইকে এক সেকেন্ডের জন্য থামাচ্ছি। একটা প্রশ্ন, এটা হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি কেন হচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে কোন জায়গা থেকে দুর্বলতার কারণে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং বাংলাদেশের এই অস্থিরতা বিরাজ করছে? এখনো আওয়ামী লীগের যারা 17 বছর নিয়োগ দিয়েছিল, 20 বছর যাবত যারা নিয়োগ প্রাপ্ত লোক ছিল, তারা কিন্তু এখনো রয়ে গেছে। আবার কিছু মানুষ তারা পলাতক, তারা দুর্নীতি করেছে, হত্যা, গুম, অত্যাচার, ব্যভিচার করে দেশের মানুষ প্রতিষ্ঠিত করেছিল, তারা নিজেরাই পালিয়ে গিয়েছে, যার ফলে পুলিশের সংখ্যা কম, পুলিশ সংস্কার হচ্ছে না, যার ফলে পরিবেশ সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগের যারা বাংলাদেশে এখনো আছে, তারাই নিজেদের অর্থ খরচ করে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধন দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। এই সরকার এই আইন শৃঙ্খলা অবনতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ এই সরকার যারা মেধাবী তাদেরকে এই সরকার উপদেষ্টা নিচ্ছে না। যে সকল অযোগ্য মানুষ কিছু আছে যারা উপদেষ্টা, তারা নিজেরাও এই মন্ত্রণালয়ে কাজ করতে জানে না, তারা আইন শৃঙ্খলাকে পুনরায় উজ্জীবিত করার জন্য যে সকল প্রয়োজন পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা পারছে না, এই কারণে অবস্থা। আমরা এই সরকারকে বলবো এই পরিবেশ ফিরে দেওয়ার জন্য। আমরা নির্বাচনের জন্য এই আন্দোলন করেছি, এই জামাত ইসলাম আন্দোলন করেছে, এই এনসিপি, এই গণ অধিকার সহ সমস্ত দলরাই একটাই দাবি, আমাদের ভোটাধিকার ফিরে দিতে হবে। তাহলে ভোটাধিকার ফিরে দিতে হলে অবিলম্বে জনগণের সরাসরি ভোটে নির্বাচনে পরিবেশ করে দিতে হবে। এই পরিবেশের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবের, এটা আমাদের জন্য না। আমরা এই পরিবেশ যদি না করে, এই দেশের জন্য ক্ষতি হবে, সকল রাজনৈতিক দলের ক্ষতি হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। বিশেষ করে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী সাহেব 4000 কোটি টাকার সম্পদ তারা এই মানুষের কাছ থেকে দখল করে নিয়েছে। 4000 কোটি টাকা সম্পদ। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা এমন ভাবে লুটপাট করেছে, এদেশের জনগণের মাল জানমালের ক্ষতি করেছে, অর্থনৈতিক ক্ষতি করেছে, দেশের আইন শৃঙ্খলা অবনতি কেন করেছে? শুধু আওয়ামী লীগ লোকজনকে নিয়োগ দিয়েছিল। আজকের সেই পরিবেশ আর নাই। এখন একটা মানুষ আছে যে উপসচিব ছিল আন্দোলনে, উপসচিব থেকে রিটায়ার্ড করছে, ওনাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে, অতিরিক্ত সচিব করা হয়েছে, সচিব করা হয়েছে। সাধারণ মানুষের কোনো লাভ হয় নাই। পুলিশ এসপি, এডিশনাল এসপি ছিল, এডিশনাল এসপি থেকে এসপি হয়েছে, এডিশনাল এসপি থেকে এডিশনাল ডিআইজি হয়েছে, ডিআইজি হয়ে গেছে, তাদের লাভবান হয়েছে। কিন্তু তারা এটা নিয়ে খুব ব্যস্ত, দেশের আইন শৃঙ্খলা ও পরিবেশের উপর তারা মনোযোগী না। কিন্তু এই সরকার উচিত শক্ত হাতে পদক্ষেপ নেওয়া। সারা বাংলাদেশের সন্ত্রাস দমন করার জন্য যে পদক্ষেপ নিতে হয় কিছুই করে না। বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগ এখনো এই একের পর এক সন্ত্রাস সৃষ্টি করছে, চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজি বিএনপির উপর দোষারোপ করছে। এই আওয়ামী লীগ এখনো তাদের যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের পরিবেশ ফিরে আসবে না। বিশেষ করে নির্বাচনের জন্য বহু রাজনৈতিক দল ইতিপূর্বেই নিবন্ধনের জন্য আবেদন করেছে, যাদের সারা বাংলাদেশে একটা উপজেলাতেও তাদের কোনো কমিটি নেই, অফিস নেই, তাদের ব্যাংক ব্যালেন্স নেই, তাদের কর্মকাণ্ড নেই। খোকন ভাইয়ের সাথে আমি আরেকটা বিষয় যোগ করছি গতকালকে, এবং খোকন ভাইয়ের সাথে আরেকটা বিষয় যোগ করছি। গতকালকে মিডিয়াতে দেখলাম যে 144টা রাজনৈতিক দল নতুন করে আবেদন করার পরেও, বিশেষ করে এনসিপি আপনার 44,000 পৃষ্ঠার আপনার আবেদন করে, নিবন্ধন আবেদনের পরেও সে বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে ফেল করো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এখন এই ধরনের নিবন্ধনকে কেন্দ্র করে নির্বাচন কেন পিছানো হচ্ছে, এবং এই সরকার কেন, গণতন্ত্র বলতে তো আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করতে গেলে তো নির্বাচিত সরকার, আমরা কেন সেই নির্বাচনকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কেন নির্বাচনটা চাচ্ছি না? বিভিন্ন ভাবে সংস্কারের কথা বলে, বিভিন্ন ধরনের আন্দোলনের কথা বলে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া কথা বলে,
সেই আলোকে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে, সেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সেই বিষয়ে আপনি 1 মিনিটে বক্তব্য শেষ করবেন। আমি আবারও বিপ্লব ভাইয়ের কাছে আসবো। ধন্যবাদ। না, এই যে 144টা দলে যে নিবন্ধন চাচ্ছে তাদের কোনো যোগ্যতাই নেই। তারা সারা বাংলাদেশে কোনো কমিটি নেই, উপজেলা কমিটি নেই, ওয়ার্ড কমিটি নেই। সারা বাংলাদেশে তাদেরকে এই যে নিয়ম অনুযায়ী যে কমিটি থাকার কথা তাদের নাই। সেই সকল ত্রুটির কারণে তারা এখন পর্যন্ত নিবন্ধন করতে পারে নাই, এবং ইতিপূর্বেই তারা 15 দিনের সময় নিয়েছে, কিন্তু এই সকল দল এখনো নিবন্ধন হতে পারে না বিধায় তারা নির্বাচন পিছাতে চায়। তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, এজন্য চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো সময়ের জন্য নির্বাচনে প্রস্তুত। যে কোনো সময় আমাদের সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর পরিবেশে আমাদের নির্বাচন দিলে জনগণের সকল সরাসরি ভোটে নির্বাচন করার জন্য বিএনপির সবসময় প্রস্তুত আছে, আবার আগামী দিনও থাকবে। বিশেষ করে আজকে আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের কিশোরগঞ্জের 2 পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা একটা সুন্দর পরিবেশ ছিল, কিন্তু আমরা দেখছি সারা বাংলাদেশের বিডিআর এর হত্যার মামলার তদন্ত কর্মকর্তা, 21 আগস্টের তদন্ত কর্মকর্তা ডিআইজি কাহার তার নিজস্ব মন গড়া তদন্ত দিয়ে সারা বাংলাদেশের একটা পোষ্যগত মামলাগুলোকে বিভ্রান্তি করেছে, তার নিরপেক্ষতা হারিয়েছে। এই ডিআইজি কাহারকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। ডিআইজি কাহার এখনো আমাদের এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় বুরুদিয়া সহ কটিয়া দিতে দেখা গেছে তারা এখনো সন্ত্রাস করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জড়িত। আমি মনে করি সুন্দর পরিবেশের জন্য সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলবো অবিলম্বে ডিআইজি কাহারকে গ্রেপ্তার করার জন্য, এবং ডিআইজি কাহারের সাথে যারা সকল সময় আতাত ছিল, যে সকল দলের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে কোনো দলের হোক, যদি ডিআইজি কাহারের সাথে যারা আতাত ছিল তাদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। আর এই পরিবেশটা নষ্ট করছে ডিআইজি কাহার। কিশোরগঞ্জের রাজনীতির প্রেক্ষাপটে ডিআইজি কাহারের এই আওতায় যারা ছিল তারা এখন পর্যন্ত এই সন্ত্রাস সৃষ্টি করছে, সন্ত্রাস সৃষ্টি করে বিএনপির উপর দোষারোপ করে। সুতরাং আমি অবিলম্বে ডিআইজি কাহারকে গ্রেপ্তার করতে আহ্বান জানাচ্ছি, এবং সুন্দর পরিবেশে এই সরকার অবিলম্বে সরাসরি জনগণের ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য, এই নির্বাচন দেওয়ার জন্য দাবি করছি। পাশাপাশি জামাত ইসলাম সহ সারা বাংলাদেশে যারা বর্তমানে এই শেখ হাসিনা সরকারের পতনের পরে যারা সকল দল আছে তাদেরকে আমি মনে করব দেশের স্বার্থে আসুন, ঐক্যবদ্ধ হয়ে এই কাদা চোরাচুরি না করে, মিথ্যা অপবাদ না দিয়ে, আমাদের নেতা নেতৃত্বকে সম্মান রেখে, সকলের সম্মান বজায় রেখে নির্বাচনে পরিবেশে আগামী দিনে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ আমন্ত্রণ খোকন ভাইকে সুন্দর আলোচনা রাখার জন্য। আমি আবারও আসছি আমাদের পাকুন্দি উপজেলা জামাতের সাবেক আমির জনাব অধ্যাপক আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে। আপনি আপনার আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে কেমন পরিবেশ চান, আপনাদের জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশকে কি ধরনের সহযোগিতা করতে চান, এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে আপনাদের কি ভূমিকা আছে, কি ভূমিকা রাখবেন, সেই বিষয়ে বক্তব্য রাখবেন আশা করি। ধন্যবাদ। জি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুব ছোট্ট একটা বাণী দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে এরকম যে এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না যে প্রেক্ষিতে এই সরকার বিব্রত বোধ করে। এই ছোট্ট বাক্যটির সাথে জামাত ইসলামী সন্তুষ্ট, এনসিপি সন্তুষ্ট, ইউনুস উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, এবং বিএনপি তো সন্তুষ্টই। তাহলে এই যে একটা অভিজ্ঞতার কথা তিনি বললেন, তাহলে এই পরিবেশটা আমরা যদি আজকে মিটফোর্ড, যেখান থেকে সোহাগ জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত, তো এটা হত্যাকাণ্ড হয়েছে 9 তারিখ, 10 তারিখের পরে 11 তারিখ সেটা মিডিয়াতে আসছে। পাশেই আনসার ক্যাম্প, বা এখানে যে ট্রমাটা বিরাজ করছে, সেখানে কোনো ব্যবসায়ী স্বীকার করতে চাচ্ছে না
যে ওই ওই দিন কি ঘটনা হয়েছে। দলীয় আভ্যন্তরীণ কুন্দলে এই 11 মাসে প্রায় 150 লোক মনে হয়, আমার ধারণা বড় দল হিসাবে আভ্যন্তরীণ কুন্দলে নিহত হয়েছে। এবং জেলা কমিটি বা উপজেলা কমিটি, কতটা কমিটিতে পূর্ণাঙ্গ কমিটি বিরাজ করছে বা আহ্বায়ক কমিটি বিরাজ করছে, আমার দূরে যাওয়ার প্রয়োজন নেই। পাকুন্দিয়া আহ্বায়ক কমিটির মেয়াদ কত বছর? এই প্রশ্নগুলোর যে সমাধান হয়, গ্রুপিং রাজনীতি বড় দল হিসেবে থাকতেই পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না, আমি মনে করি যে অস্বাভাবিক কিছু না। কিন্তু দলের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে সরকারে থাকবে কেমনে এবং দেশে এই গণতান্ত্রিক অবস্থাটা বিরাজ করবে কিভাবে? তারপর হচ্ছে রাজনীতির বাইরে রাজনীতিটা চলে যাচ্ছে। একটা সময় ছিল যখন শিক্ষক এবং উকিল এই দুই পেশাজীবীর তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতো। এখন দেখা যায় যে আমলা, ব্যবসায়ী বা দেখা যাবে ভিন্ন অবস্থান থেকে কালো টাকা ইত্যাদি নির্বাচনকে প্রভাবিত করে। আর এটার জন্যই যে স্বৈর শাসন ব্যবস্থাপনা প্রতিরোধের জন্যই পিআর প্রথা, আনুপাতিক সিস্টেম। আজকে একটা উদাহরণ হিসেবে 12 কোটি ভোটার, 10 কোটি ভোট যদি কাস্টিং হয়, সেখান থেকে 10 লক্ষ ভোটের প্রয়োজন হবে 1% ভোটের জন্য। 1% ভোট যদি কোন দল পায়, তাহলে সেখানে 3 জন এমপি পাবে, যেটা 300 এমপির তালিকা নির্বাচনের শুরুতেই নির্বাচন কমিশনে দল ঠিক করে সিরিয়ালি দিবেন। দেওয়ার পরে সেখান থেকে 1% এর প্রেক্ষিতে তাকে 3 জন উপর দিক থেকে 1, 2, 3 এভাবে তাকে এটা দেওয়া হবে। এবং এমপি মানি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি আইনসভার সদস্য, তিনি আইনের বিষয়গুলো দেখবেন। যখন এমপি কে স্থানীয়ভাবে উন্নয়নের সাথে সম্পৃক্ত করা হয়, তখন দেখা যায় যে আবহাওয়াটা অন্যরকম হয়ে যায়। তাহলে উপজেলা পরিষদের যৌক্তিকতা থাকে না। উপজেলা পরিষদ কি করবে? উপজেলা পরিষদ এখন তো ঠুটু জগন্নাথ। এখন উপজেলা পরিষদকে সক্রিয় করতে হলে তাকে উন্নয়নের বিষয়গুলো তার দায়িত্বে থাকা প্রয়োজন। আমি দেখা যাবে যে উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান ছিলেন, এখন 2 জন ভাইস চেয়ারম্যান দেওয়া হয়েছে, কিন্তু উন্নয়নের কোনো সুযোগ তার হাতে নাই। এমপি নির্ভরতা তাকে করতে হয়। এভাবে দেখা যাবে আরো কিছু বিষয় যদি আমি তুলে ধরতে চাই, সেগুলো হচ্ছে যে যেটাকে যেখান থেকে শুরু করেছিলাম, চাঁদা গ্রহণ। এখন যেগুলো থেকে টেম্পো স্ট্যান্ডে বলি, বাস স্ট্যান্ডে বলি, কেউ না কেউ এগুলো গ্রহণ করতেছে। অতএব যখন দলকে বা প্রতীককে ভোট দেওয়া হবে, তখন কিন্তু ভাই গ্রুপ এইগুলো বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে। আর তারাই কিন্তু নিজেদের অবস্থান সুসংহত করার জন্য এই যে ভাই, উমুক ভাই ইত্যাদি গ্রুপ যখন তৈরি হয়, তখন তাদেরকে লালন পালন করার জন্য ওই সুযোগগুলো তাকে করে দিতে হয়। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। তারপর হচ্ছে নির্বাচনী একটা বিশাল যজ্ঞ, সেটা কাজ করতে গিয়ে প্রায় 30 থেকে 40-50 লক্ষ লোক এর সাথে সম্পৃক্ত হতে হয়, যারা ভোট দিতে পারে না। তাহলে ওই অ্যাপস এর মাধ্যমে যখন দেওয়া হবে, তখন সবাইকে তো অ্যাপস এর প্রয়োজনও নাই। একটা সিংহভাগ আমরা যদি ধরি 60%, 70% লোক এক সেকেন্ডের জন্য থামাচ্ছি একটা প্রশ্ন। এটা হচ্ছে বর্তমান সরকার আগামী 22শে ডিসেম্বরের ভিতরে প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে 22শে ডিসেম্বরের মধ্যে সকল নির্বাচন কার্যক্রমের প্রস্তুতি শেষ করার জন্য। তো এর মধ্যে আপনি যে অ্যাপস এর কথাটা বলছেন, এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশনার আসে নাই। তো বিশেষ করে আমার প্রশ্নটা হচ্ছে যে 22শে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়, তো এর ভিতরে কি আপনার অ্যাপস দ্বারা কোনো কিছু করা সম্ভব? সম্ভব। বাংলাদেশের প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, আইটি সেক্টর যথেষ্ট পরিমাণ উন্নয়ন করেছে এবং এটা বাস্তবিক অর্থে সম্ভব। কারণ হচ্ছে যে পরিবেশগুলো 3টা গভর্নমেন্ট 3 মাস করে পারছে। কেন পারছে? যে সব স্বাভাবিক পরিবেশ ছিল, আর এটা এখন একটা অস্বাভাবিক পরিবেশ। 111 এর গভর্নমেন্টের পরেও একটা অস্বাভাবিক পরিবেশ ছিল, তারা নতুনত্ব এনেছে আইডি কার্ডের মাধ্যমে। এই আইডি কার্ডের মাধ্যমেই অ্যাপস কে সক্রিয় করা সম্ভব এবং এই আইডি নাম্বার দিয়েই সে অ্যাপস কে সক্রিয় করতে পারবে এবং তার এই ইয়াতেই আইডি কার্ড শো করলেই
যে কোনো বাজারের দোকান থেকে ফ্রি থাকবে, এটাতে সে অংশগ্রহণ করতে পারবে। এবং সবাইকে আমার কেন্দ্রে আসতে হবে না। যারা সাধারণ মানুষ, যারা অ্যান্ড্রয়েড পরিচালনা করতে পারে না, যারা মোবাইল পরিচালনা করতে পারে, তারা তো কেন্দ্রে আসবে। আর যারা সুযোগ রয়েছে যে আমি আমার আইডি কার্ড দিয়ে বাজার থেকে, যে কোনো দোকান থেকে আমি এটা করতে পারবো, নির্বাচনের দিন ফ্রি সার্ভিস ওই দোকানগুলো তারা গ্রহণ করবে। এবং এটাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারা কারা এই সার্ভিসটা দিবে এটা কিন্তু সম্ভব। এবং আমাদের রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে এখন। আমরা দীর্ঘ সময় যে সরকারের অধীনে ছিলাম, সেখানে যখন প্রশ্ন করা হয় পররাষ্ট্রমন্ত্রীকে যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কেমন, তো স্পাউস, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা উনি তুলে ধরেছেন। এই যে অড ল্যাঙ্গুয়েজ, এই যে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো যে আজকে দেখা যাবে যে যারাই যেরকম স্লোগান, অশালীন স্লোগান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেটা এনসিপি করুক বা জামাত শিবির করুক, কারো যদি ব্যানার না থাকে, সাধারণ শিক্ষার্থীদের প্রেক্ষিতে তাকে দোষারোপ করা মনে হয় বুদ্ধিমানের কাজ। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু প্রশ্নটা উঠেছেন, আপনার কাছে একটা প্রশ্ন, কোনো সুযোগ নেই। আপনার কাছে একটা প্রশ্ন, এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, আপনি প্রশ্নটা করেছেন যে বিগত কিছুদিন আগে, এই যে রিসেন্টলি কয়েকদিন আগে, যে এখানে আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ আপনার স্লোগান দিয়েছে, সেটাকে আপনি কোন দিক থেকে আপনি বিবেচনা করেন? এবং এখন পর্যন্ত আপনাদের জামাত থেকে কিন্তু এই ধরনের কোনো বিবৃতি দেওয়া হয় নাই, সেটাও আমরা ফলো করিনি যে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য এবং স্লোগান কেন দেওয়া হলো, সেই বিষয়ে আপনাদের জামাতের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ আছে? প্রথমত নিন্দনীয়, প্রথমত যে কোনো অশালীন শব্দ যে কোনো দল বা যে কোনো ব্যক্তির বিপক্ষে এটা নিন্দনীয়। এটা হলো প্রথম বক্তব্য ক্লিয়ার করা। দ্বিতীয়ত হচ্ছে কোনো বক্তব্য যদি ব্যানারের বাইরে আসে, এই দায়িত্ব অন্য কেউ নিবে না। যখন ব্যানার থাকবে তখন এই দায়িত্ব নিবে। আজকে পাকুন্দিয়া বা পরশুদিন ওই গ্রুপিং রাজনীতির কারণে, সেটা আমি আরো স্পষ্ট করতে চাই, জনাব কামাল উদ্দিন সাহেব এবং জনাব অ্যাডভোকেট এবং পিপি জালালউদ্দিন সাহেব, দুইটা গ্রুপ পাকুন্দিয়াতে বিরাজমান, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো দীর্ঘ সময় যাবৎ আহ্বায়ক কমিটি চলমান, এটা এখনো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এগুলো সম্মেলনের মাধ্যমে কতটুকু করার সুযোগ আছে আমি আসলে যেহেতু ওই দলের সাথে সম্পৃক্ত না, আমি বলতে পারতেছি না। তো এই বিষয়গুলো আমাদের সামনে রাখা প্রয়োজন। তাহলে এই যে শব্দগুলো, অশালীন শব্দগুলো আসছে, এটা দলের ব্যানার থেকে আসছে। আর যখন বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটাও নিন্দনীয় যে একটা ছেলে বুয়েটে পড়ে, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ঢাকা মেডিকেল কলেজে পড়ে বা রাবিতে পড়ে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার পক্ষ থেকে এরকম একটা অশালীন স্লোগান, এটা নিন্দনীয়, এটা যেই করুক। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, যারা বাম রাজনীতি করে তারা, তাদের পক্ষ থেকেও কি এটা আসছে কিনা, বা এই যে জনস্রোতের পক্ষ থেকে, ভিতর থেকে কে এই স্লোগানটা শুরু করেছে, এটা ফাইন্ড আউট করা প্রয়োজন। হ্যাঁ, আমি এটার পক্ষে যে কারা এটা করেছে, তৃতীয় পক্ষ কি সুযোগ নিতে চাচ্ছে কিনা, এটাও কিন্তু বিবেচনা করা, আইনের আওতায় আনা দরকার যে কোনো ব্যক্তি সম্পর্কে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে সমালোচনা হবে, সমালোচনা কার নাই, সমালোচনার ঊর্ধ্বে কে? আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে নই। তো সেই সমালোচনাকে যথার্থ শব্দ চয়নের মাধ্যমে সমালোচনা করা প্রয়োজন। এবং আরো কিছু বিষয় রয়েছে যেগুলো অনেক আগের বিষয়, বিগত আন্দোলনের সময় এই খুলনার যে ঘটনা, আরেকটা পয়েন্টে আপনাকে প্রশ্ন করছি। আপনার বিগত দিনে, এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে আপনার মিটফুটে যে হত্যাকাণ্ড ঘটলো, সেখানে আপনার বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে এবং দিব্যি দিবালোকে মানুষের সামনে ঘটনাটা ঘটলো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার সাথে আপনার তারেক রহমানকে জড়িয়ে যে স্লোগানটা দেওয়া হয়েছে, তারেক রহমানকে দায়ী করে আপনাদের জামাতের পক্ষ থেকে এই ধরনের আপনার বিবৃতি দেওয়া হয়েছে, সেটা বা কি ধরনের, সেটা আপনার জামাতের নেতা হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, সেটাকে আপনি কিভাবে দায় এড়ায় যাবেন? জামাতের পক্ষ থেকেও সেটাকে জবাব দিয়ে তারেক রহমানের কাছে জবাব চাচ্ছে যে এটার হত্যাকাণ্ডের ওনার কাছে দায়ের জন্য প্রশ্ন করছে, সেই বিষয়ে বলেন। না, এই তথ্যটা বোধহয় সঠিক নয়, কারণ শুধু চাঁদার কথা যেটা বলা হচ্ছে এটা এক বিষয়, আর ব্যক্তিকে রিলেটেড করে
এরকম কোনো আমার মনে হয় যে এরকম কোনো কথা বলার সুযোগ নাই। এটা হলো এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যে ওই ঘটনাটা যিনি নিহত হয়েছেন তিনিও ওই রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা ঘটনা করেছে তারাও ওই রাজনীতির সম্পৃক্ত, ছাত্র বা যুব সংগঠনের সম্পৃক্ত, পাশাপাশি বহিষ্কারও করা হয়েছে। এবং জনাব তারেক রহমান আগামী দিনের জাতির হয়তো বা আল্লাহ কবুল করলে তিনি কর্ণধারও হতে পারেন, সম্ভাব্য হতে পারেন। এটা প্রত্যেকটা রাজনৈতিক দলই দাবি রাখে যে হ্যাঁ আমি নির্বাচন করছি, আমি পরীক্ষা দিচ্ছি, আমি পাশ করব, খেলায় আমি পাশ করব, এরকম একটা বিষয় অস্বাভাবিক না। ছোট দলও দাবি করতে পারে বা ছোটগুলো আশ্বাস পেতে পারে। তিনি সেখান থেকে বললেন যে যাকে 1 নম্বর আসামি অথবা পরিবার থেকে সোহাগ চান ওরফে সোহাগ, তার পরিবারের পক্ষ থেকে তার যে মেয়ে, তার যে স্ত্রী, তাদের পক্ষ থেকেও তারা যে নাম দিয়েছে সেই নামটা কিন্তু সেখানে আসামির তালিকায় আসে নাই। এবং তারেক রহমানও সেখান থেকে তিনিও বলেছেন যে যাদেরকে আসামি করার কথা ছিল তারা তালিকায় অন্তর্ভুক্ত নাই। তাহলে এটা কিভাবে ন্যায্য বিচার বা ন্যায় বিচার কি করে সম্ভব হবে? জি, আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চন, আগামী সর্বোপরি মিলাইয়া বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি ধরনের পরিবেশ এবং গণতন্ত্র রক্ষার্থে আপনি কি ধরনের পরিবেশ নির্বাচনটা আশা করেন, এবং নির্বাচনকে আগায় নেওয়ার জন্য যে আমাদের একটা রুটম্যাপ অলরেডি সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারির মধ্যে, সম্ভবত ফেব্রুয়ারির 2nd উইকে বা 3rd উইকে আমাদের নির্বাচনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সুবাদে আপনাদের জামাত ইসলামের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা এবং গণতন্ত্রের পক্ষে কতটুকু আপনার কাজ করতে আপনারা জামাত ইসলামের অগ্রগতি, সেই বিষয়ে যদি আপনি 1 মিনিটে বলেন আমি শফিক ভাইয়ের কাছে চলে যাব। জি, ধন্যবাদ। ধন্যবাদ। যেহেতু এটা শেষ বক্তব্য হবে, তো সেই প্রেক্ষিতে প্রথমত হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থানে থাকতে হবে এবং বড় দল হিসেবে বড়ত্বের পরিচয় দিতে হবে। এবং যেগুলো আমি আন্ডার এস্টিমেট করবো না, ছোট দল বলে আন্ডার এস্টিমেট করবো না, এর বাইরে যারা রাজনৈতিক শক্তি, স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে সমর্যাদা এবং প্রত্যেকেই, যিনি সিনিয়র তার জুনিয়রকে তার আত্মসম্মান রেখে, যিনি জুনিয়র তার সিনিয়রকে আত্মসম্মান বোধ রেখে, আমরা এখানে আরেকটি বিষয় আনা দরকার, সেটি হচ্ছে যে শামসুজ্জামান দুদু এবং বুলু, তিনি সম্ভবত মন্ত্রী পদমর্যাদা বা প্রতিমন্ত্রী পদমর্যাদা ছিলেন, তাদেরকে ভাষাগত কারণে দল থেকে শোকজও করা হয়েছে। এবং আরেকজন যিনি অরিজিন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন জনাব ফজলুর রহমান, খুব ভালো বক্তা, সুবক্তা, এবং আরেকজন পাবনার হাবিবুর রহমান হাবিব, এরকম অনেক ব্যক্তিবর্গরা রয়েছেন যারা ওই সন্তান তুল্য অথবা নাতি সমতুল্য, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ এই সকল শিক্ষার্থী, তাদেরকেও স্নেহসুলভ মানে আচরণ করাটা মনে হয় সুন্দর হবে। তাহলে দেখা যাবে দূরত্বটা কমে আসবে, আমরা তৃতীয় পক্ষ কিন্তু সুযোগ গ্রহণ করবে। দেখা যাবে যে এটা আমি শেষ করবো এটা বলেই যে মানুষ হিসাবে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি জনাব শাহ আজিজুর রহমান তাকে প্রধানমন্ত্রী করেছিলেন, আব্দুর রহমান বিশ্বাস তাকে রাষ্ট্রপতি করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং মতিউর রহমান নিজামী তাকেও মন্ত্রী করেছিলেন, আলী আহমদ মুজাহিদ তাকেও মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছিলেন। তাহলে এই যে উদারতা এবং তার যে আগের যে বক্তব্যগুলো তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, রাজাকার বলার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন, এই শব্দটার মাধ্যমে দেখা গেল যে সাবেক প্রধানমন্ত্রীও এই বিব্রতকর অবস্থা তাকে পড়তে হয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে রাজাকারের নাতি এবং মুক্তিযুদ্ধের নাতি, এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার যে কোনো জিনিস অতিরিক্ত চাপাচাপি করলে তার স্বকীয়তা হারিয়ে ফেলে। তাহলে সেখানে প্রশ্ন করা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কথা বলে যে আমি কে তুমি কে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথায় বা গুরুত্ব দেওয়া দরকার। তাহলে এটা থেকে এখন যদি এই বিষয়গুলো দূরত্ব সৃষ্টি হয় তাদের মাঝে, তাহলে বড় দলের পক্ষ থেকে যখন দূরত্ব সৃষ্টি করা হবে সন্তানের ক্ষেত্রে বা পিতার ক্ষেত্রে, সন্তানের বিষয়গুলো আমি আবুল কাশেম বিপ্লব ভাইয়ের কাছে আমি লাস্ট ওভারে আবার আসবো।
আমি এখন চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সহসভাপতি জনাব শফিকুল ইসলাম শফিক ভাইয়ের কাছে। আপনি 2 মিনিটের ভিতরে আপনি আমাদের লাইভটা আজকে অনেকটা লং টাইম হয়ে গেছে, যেটা আমাদের জি। লিমিট ক্রস করেছে। তো সেই জন্য আমি আমার দেশ বিদেশে যত যারা দেখছেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার লাইভটা আজকে লং টাইম হয়ে যাওয়ার কারণ সুন্দর আলোচনা হওয়ার জন্য আজকে লাইভটা লং টাইম হয়ে গেছে। তো ধন্যবাদ আমি শফিক ভাইয়ের কাছে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমি আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশকে কিরকম ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতিকে আপনারা গণ অধিকার পরিষদ থেকে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিবেন। জি ধন্যবাদ। জি, আপনি জানেন আমাদের একটা স্লোগান আছে, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আমরা এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এবং আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের সাথে আমাদের আবদার হচ্ছে বাংলাদেশে ফ্রি এবং ফেয়ার একটা নির্বাচনের ব্যবস্থা করা। কারণ দীর্ঘ 16 বছর ধরে মানুষ একটা আবেগমুখী উৎসবে আছে, মানুষে কখন ভোট কেন্দ্রে যাবে, মানুষে ভোট দিবে ভোট কেন্দ্রে গিয়া। আপনি জানেন বাংলাদেশের মানুষ হচ্ছে নির্বাচনমুখী মানুষ। আমরা যেমন ঈদ যেমন উৎসবে পালন করি, বাংলাদেশের মানুষ কিন্তু তদ্রূপে নির্বাচনকে একটা উৎসব মনে করে। আমরা ছোট সময় দেখছি যে নির্বাচন করলে বিভিন্ন জায়গা পোস্টার, ব্যানার, চার স্টলে মানুষের ভিড়, এইদিকে মিছিল মিটিং, আমরা হই হুল্লা করে মিছিল মিটিং যেতাম ছোট সময়। তো আমরা চাই যে নির্বাচন একটা উৎসবমুখ পরিবেশে নির্বাচনটা আয়োজন করুক এই সরকারে। আমাদের দীর্ঘদিনের একটা আবেগ, আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা ভোট দিব। আর আপনি জানেন যে আমাদের দলটা হচ্ছে নতুন বাংলাদেশের 51তম দল নির্বাচন থেকে নিবন্ধন পেয়েছি আমরা গত কয়েক মাস আগে। তো আমরা চাই যে একটা সুস্থ নির্বাচন হোক, কারণ আমাদের দলের মধ্যে আছে একজাক তরুণ ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এবং ছাত্রী। আমরা মনে করি এই যে বর্তমানে যে তরুণ প্রজন্মের হাতে আমি মনে করি বাংলাদেশ উন্নত হবে। কারণ বর্তমানে আপনি যদি বিশ্বের মধ্যে বসবাস করেন, আপনার টেকনোলজি ছাড়া আপনার কোনো বিকল্প নাই। বর্তমানে আপনার লেখাপড়া বলেন, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, সর্বক্ষেত্রে আপনার টেকনোলজির দরকার আছে। তো এই হিসাবে নতুন যারা রাজনীতিতে আসছে, আমি মনে করি আমরা যারা পুরান মানুষ আছি তাদের চাইতে অনেক মেধাবী, দক্ষ। আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়ার দরকার। বাংলাদেশে যে নতুন দলগুলি আছে, আপনি এনসিপি বলেন, গণ অধিকার বলেন, আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়ার দরকার। কারণ একটি নির্বাচনের যদি সুস্থ পরিবেশ যদি সৃষ্টি করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনে যে ওই আসুক আমার কোনো আপত্তি নাই, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, গণ অধিকার আসুক, এনসিপি আসুক, কিন্তু আমরা চাই যে আমাদের নির্বাচন কমিশন একটা যে স্বাধীন প্রতিষ্ঠান, এইটার পরিচয় দেও। আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার নির্বাচন কমিশনার এত শক্তিশালী, তারা ভোট হওয়ার 1 মাস পরে তারা ফলাফল ঘোষণা করে, কিন্তু এইটাতে কোনো বিতর্ক নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন নির্বাচন হওয়ার সাথে সাথে 4টা বাজে নির্বাচন, 8টা 9টা 10টা বাজে সব ফলাফল আপনার ডিক্লেয়ার অলরেডি হয়ে যায়, ফলাফল সম্পূর্ণ হয়ে যায়। তাই আমি চাই একটা সুস্থ মতে নির্বাচন হোক, এই সরকার একটা সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুক। তা হইলেই বোঝা যাবে কার কত জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয়তাবাদীর জনপ্রিয়তা কত, আর আপনার জামাত ইসলাম, এনসিপি, আর ওই যে আপনার গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কত, এটা আমরা চাই, এটা যাচাই হোক। আর আপনি জানেন সর্বপ্রথম এটা আমাদের দল থেকে আপনার এই উদ্যোগটা নেওয়া হয়েছে, সংখ্যানুপাতে নির্বাচন। যদি সংখ্যানুপাতে নির্বাচন হয় তাহলে আমি মনে করি যে এটা ভালো হবে। বর্তমানে পৃথিবীতে প্রায় 100-র উপরে দেশে সংখ্যানুপাতে নির্বাচন চালু আছে। এটা যদি হয়
তাহলে যে ভোটটা দিবে তার ভোটটা কোনো আপনার অপ্রয়োজনীয় হবে না, তার ভোটটা একটা না একটা কাজে লাগবে। কারণ জি, যারা ছোট ধন্যবাদ। দল, আমি শফিক ভাই আনুপাতিক নির্বাচন বিষয়ে আমরা অতীতে অনেক আলোচনা করেছি আমার এই জি জনতার কথা টকশোতে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি 1 মিনিটে শেষ করবেন। জি আগামী বলেন। জাতীয় সংসদ নির্বাচনটা কেমন পরিবেশ চান? আপনার গণ অধিকার পরিষদ থেকে কি ধরনের পরিবেশ আপনি আপনার দল গ্রহণ করবে এবং আপনার দল থেকে রাষ্ট্রকে আপনারা দিতে পারবেন, সেই আলোকে যদি আপনি 1 মিনিটে বলবেন। আমি হাবিব আবার কাছে চলে যাব, হাবিব বাবার কাছ থেকে আমি আমত্র খোকন ভাইয়ের কাছে যাব। জি, ধন্যবাদ। জি বুলবুল ভাই, আমার একটু ব্যস্ততা আছে, আমি 1 মিনিট বলার পরে আমি বিদায় নিব ইনশাল্লাহ। যারা বিজ্ঞ আলোচক আছে তাদের কাছ থেকে আমি ক্ষমা পাত্রী, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনার কাছ থেকেও বিদায় নিব ইনশাল্লাহ। আমার একটা জি, ইমার্জেন্সি জি, একটা আমি মিটিং আমি 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 5 মিনিটের ভিতরে আমাদের টোটাল লাইভ শেষ করব। যে কেউ যাবেন না, আপনি থাকবেন। আপনি 1 মিনিটে আছে। শেষ করবেন। ধন্যবাদ। আচ্ছা জি, শুনেন, আমরা চাচ্ছি, শুনেন, আপনি জানেন আমাদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূর, সাবেক ডাকসুর বিপি, উনির মাধ্যমে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে যে আপনার কোটা বিরোধী আন্দোলন এবং 2024 সালে যে গণ অভ্যুত্থান, ওইটার মেইন কারিগর কিন্তু বিপি নুরুল হক নুরুই। আপনি জানেন উনিকে যখন জেলে নিয়ে জুলুম নির্যাতন করতেছিল, তখন উনি একটি কথা বলতেছিল যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের 90% পতন হয়ে গেছে, আপনারা 10% ধাক্কা দেন, 10% ধাক্কা দিলে এই সরকার পতন হয়ে যাবে। উনি, আপনি জানেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু আমরাও তার সাথে সহযোগী হিসাবে ছিলাম। আহমদ ফারুক খোকন ভাই জানে, আমার বাড়িতে ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন লোকে, পুলিশের প্রশাসন লোকের আমার উপর অনেক নির্যাতন করছে। আমার বাড়িতে ডেলি পুলিশ আসছে, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমাকে ধরতে পারে নাই। আমার 2 ভাতিজাকে ধরে নিয়ে গেছিল, পরে অনেক কষ্টের বিনিময়ে তাদেরকে জামিন করছি। এখন আমরা একদম শুরু থেকে আমরা কিন্তু বলতেছি যে ফ্রি এবং ফেয়ার আমরা একটা নির্বাচন চাই। যেমন আপনি একটা সমান্তরাল মাঠ আমরা চাই খেলার জন্য। মাঠ যদি একদিকে ঢালু হয় আরেকদিকে যদি উঁচা হয়, বল সবসময় ঢালুর দিকে যাবে। আমরা চাচ্ছি যে একটা সমান্তরাল একটা মাঠ হোক, এটাতে সকলেই খেলবে, বিএনপি খেলবে, জামাত ইসলাম খেলবে, গণ অধিকার খেলবে, এনসিপি খেলবে, বাংলাদেশ ইসলামী আন্দোলন যতগুলি আছে সবাই খেলবে। যাদের শক্তি বেশি এবং যাদেরকে সাপোর্ট করবে তারাই এই নির্বাচনে জয়ী হবে। আমরা চাই একটা সুস্থ নির্বাচন হোক, কারণ বাংলাদেশের মানুষের বহুদিন ধরে একটা আবেগ, মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ, ভোটার, বিবেকবান মানুষ ভোট কেন্দ্রে যাক, ভোট দেব এবং উনি নিজের আপনার নিজের দক্ষতায়, নিজের অভিরুচি মতে যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। আমরা চাই এবং একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন চাই আমাদের গণ অধিকারের পক্ষ থেকে। জি, ধন্যবাদ। আমি শফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের 5 মিনিটের ভিতরে আমরা লাইভটা শেষ করব। আমি আমাদের ভাস্কর হাবিবা আপার কাছে চলে যাব। তো আমাদের সব বিষয়, বিশেষ করে ওনার কাছে আমার প্রশ্ন থাকবে, 2008 সালের নির্বাচনের পরে থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের তরুণ ভোটার এবং প্রবীণ ভোটার, নারী ভোটার কারোরা কিন্তু আপনার বিগত 17 বছর কোনো ভোট দিতে পারে নাই। সেই ভোটকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সরকার যে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে, সেই আলোকে আপনি কি ধরনের পরিবেশ চান এবং বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে প্রফুল্লতার ভিতরে ভোট দিতে পারে, সেই বিষয়ে যদি আপনি আপনার এলাকার মাধ্যমে, আপনার এলাকার জনগণের মাধ্যমে সারা দেশবাসীকে আপনি কি ধরনের নির্বাচন চান সেই আলোকে বলবেন। 1 মিনিট। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমার দেখা যাচ্ছে আমার চাওয়া শুধু আমার না, আমার দেশের জনগণের চাওয়া, আমার পাকুন্দেবাসীর চাওয়া, আমার কিশোরগঞ্জবাসীর চাওয়া, যা আমাদের যে আসন আছে তাদের প্রত্যেকের আমাদের চাওয়া হাবিব আপার সাউন্ডটা অফ হয়ে গেছে। যে এই দেশের মানুষজন দেখা যাচ্ছে যে ভোট দিতে পারে নাই বিগত 17 বছর 18 বছর। তো এখানে আমাদের দরকার যে প্রত্যেকের অংশগ্রহণমূলক একটা নির্বাচন, যেখানে প্রত্যেক দেখা যাচ্ছে এদেশের প্রতিটি মেম্বার যাবে, ভোট কেন্দ্রে যাবে এবং তার নিজের ভোট সে দিবে। সেই আমাদের দেখা যাচ্ছে যে এখানে
যে ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার আমাদের পেতে হলে যেটা হবে, আমাদের ভোটের দিকেই যেতে হবে। তো সেটা সরকার এখন তত্ত্বাবধায়ক যে সরকার, আমাদের যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, উনি এরকম একটা পরিবেশ তৈরি করবেন যেখানে প্রত্যেকেরই যেন অংশগ্রহণটা থাকে। আমাদের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে সরকার ব্যবস্থা দরকার। তো এইভাবে হলেই, এছাড়া দেশের এইরকম এই যে অশান্তি, যে অস্বস্তিকর যে পরিবেশ, এই পরিবেশ যদি আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সুষ্ঠু সরকার ব্যবস্থা দরকার। সেটা আমাদের দেখা যাচ্ছে সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই সম্ভব। আমরা চাই যে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি হাবিবা আপাকে, আমি আমি আমাদের আলোচক, আমাদের যে আহমদ ফারুক খোকন ভাই, আমি আপনার কাছে 1 মিনিটের মধ্যে আপনার কাছে সর্বোপরি মিলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিবেশটা কিরকম চান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সে আলোকে আগামী দিন নির্বাচনে আপনার দল, জাতীয়তাবাদী দল বিএনপি, কি ধরনের প্রতিশ্রুতি আপনার গ্রহণ করেছেন এবং আপনাদের কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি জনগণকে দেবেন, কি পরিবেশ আপনারা তৈরি করবেন? জি, ধন্যবাদ আহমদ ফারুক খোকন ভাই। সাউন্ডটা অন করে নেন। খোকন ভাইয়ের সাউন্ডটা অন করে নেবেন। হ্যাঁ, ডিস্টার্ব করতেছে। সাউন্ডটা আবারও অফ হয়ে, হ্যাঁ জি বলেন, জি বলেন। সাউন্ড, হ্যাঁ হ্যালো, জি বলেন। আপনার সাউন্ডটা, হ্যাঁ এখন কি বোঝা যায়? আপনারটা অফ হচ্ছে, অন হচ্ছে, হ্যাঁ। জি বল, আপনার সাউন্ডটা ঠিক